86 ঠিক আছে। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমাদের লাইভটি বন্ধ হয়ে গেছে। তো এখন আমরা আবার নতুন করে লাইভে আসলাম। আশা করি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। তবে আমাকে কেমন শুনতে পাচ্ছেন একটু কমেন্টসে জানাবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঈদ পরবর্তী লাইভে প্রথম 15 মিনিটে আমাদের সম্প্রচারে ব্যাঘাত ঘটেছে। আমরা আবার নতুন করে লাইভে আসছি। আপনারা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে আসছেন, যারা জয়েন করছেন, প্লিজ তারা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। তারা পরিচিত জনদের কাছে আজকের ক্লাসটি শেয়ার করে পৌঁছিয়ে দেবেন। আশা করি আজকে ঈদ পরবর্তী আজকের এই লাইভটি আপনাদের জন্য খুবই ইফেক্টিভ হবে। আসন্ন 17 BGS প্রিলি পরীক্ষার্থীদের সামনে রেখে আজকের এই লাইভটি পরিচালনা হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী, সন্ধ্যের সময় বা প্রথম অংশে আমি লাইভে এসে মিনিট 15 পরেই আমাদের লাইভটি কেটে গিয়েছে। আবার নতুন করে লাইভে আসছি। এই মুহূর্তে যারা আমার এই লাইভে আছেন তাদের বলছি, প্লিজ লাইভটি অবশ্যই আপনার পরিচিত জনদের কাছে একটু শেয়ার করে ছড়িয়ে দেবেন। আর যারা ইতিপূর্বে জয়েন করেছিলেন তারা আবার একটু জয়েন করবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই লাইভ থেকে আমি চেষ্টা করব সেই বিষয়গুলোই আলোচনা করার যেগুলো অবশ্যই সামনে পরীক্ষায় পাওয়া যাবে। তো তার ভিতর ইতিমধ্যেই আমি একটা টপিকস নিয়ে আলোচনা করেছি, সেটা হচ্ছে ফৌজদারির আপিল। আপিলের 18, 19, 20 তিনটে ধারা ইতিমধ্যে আপনাদের দেখিয়েছি। এখন আমি চলে যাব এর পরে। এখন ধরুন 18 বিষয় নিয়ে 19 কিংবা 20 মাধ্যমে আমি একটা আপিল করব। এই আপিল করার পরে কি ঘটবে আমি এটা দেখতে পারি। আমরা এই দিক থেকে একটা ডায়াগ্রাম করতে পারি। 418 মিটার নিয়ে 418 ধারাকে কেন্দ্র করে আমরা এবার 419 কিংবা 420 এর যে কোনো একটা উপায়ে আমরা আপিল ফাইল করব। আমরা আপিল দায়ের করব। এবার আপিল দায়ের করার পর আবার দুটো অ্যাঙ্গেলে ভাগ হয়ে যাবে। একটা হতে পারে 421 আর একটা হতে পারে 422। 422 হলে এরপরে হবে এর সাথে 423, এরপরে 24, এরপরে 25, এরপর 26, 27, 28, 29, 30, দুটো ভাগ হয়ে যাবে। তাহলে আমরা কিছুক্ষণ আগে লাইভে যেটা দেখেছি 418 দুটি বিষয় নিয়ে আমরা আপিল করব। এবার দুটি পদ্ধতিতে করতে পারি, হয় 419-এর পদ্ধতি অথবা 420-এর পদ্ধতি নিয়ে আপিল করতে পারি। এবার আপিল করার পর আপিল দায়েরের পর বিজ্ঞ আদালত দুই দিকে এর যে কোনো এক সাইড বেছে নিতে পারে। হ্যাঁ, হয় এই সাইড না এই সাইড। তাহলে আমাদের পড়ার স্টাইলে এটাই হবে। আমরা এখন 421টা আগে দেখব। 421-এ কি আছে একটু দেখুন, লক্ষ্য করুন। 421 ধারায় আছে আপিল আদালত আপিল ফাইল বা আপিল দায়েরের পরপরই আপিল আদালত যদি দেখে আপিলের তেমন কোনো কারণ নেই, তাহলে সেই আপিল খারিজ করে দেবে। এটাকে বলা হচ্ছে সরাসরি খারিজ। আপিল সরাসরি খারিজ, এই ধারার টাইটেলটাই আছে আপিল সরাসরি খারিজ। তাহলে প্রিয় শিক্ষার্থী, আপিল দায়েরের পরে দুটো ডিসিশন। আপিল আদালত আপিল ফাইল বিচার বিশ্লেষণ করে তিনি দেখবেন। দেখার পর যদি দেখেন আসলে আপিল দায়েরের তেমন কোনো অজুহাত নেই, তথা ম্যাটার ইন ল ম্যাটার ইন ফ্যাক্ট এর মধ্যে কিছুই নেই, তাহলে সেই আপিল তিনি আর শুনানি না করে, তিনি আর সামনের দিকে অগ্রসর না হয়ে আপিল তৎক্ষণাৎ খারিজ করবেন। এটাকেই বলা হচ্ছে আপিল সরাসরি খারিজ। আপনারা লক্ষ্য করুন, গত বছরই প্রিলি কোশ্চেন ছিল আপিল সরাসরি খারিজ ফৌজদারি কার্যবিধির কত ধারায় আছে, এবং আমি নিজে 17 BGS প্রিলি যখন দিয়েছিলাম তখন আমার এই কোশ্চেনটা ছিল আপিল সরাসরি খারিজ
সিআরপিসির কোন ধারায় আছে। তাহলে এই যে 421 ধারাটা খুবই ইম্পর্টেন্ট। আপিল সরাসরি খারিজ, হ্যাঁ কোন ধারায় আছে। তাহলে এই যে আপিল দায়েরের পরপরই মাননীয় আদালত 421 ধারা ফলো করতে পারে। যদি দেখে আপিল দায়েরের তেমন কোনো কারণ নেই, তাহলে তিনি চাইলে তৎক্ষণাৎ খারিজ করে দিতে পারেন। এই ধারাকে বলা হয় আপিল সরাসরি খারিজ। এবার আসেন আপিল আদালতের অন্য আরেকটি ব্যবস্থা, সেটা কি? সেটা হচ্ছে এই সাইড বা এই পার্ট। তিনি যদি দেখেন না আপিল দায়েরের যথেষ্ট কারণ আছে, তাহলে তিনি আপিল খারিজ করবেন না। এবার আপিল কারণ থাকলে তিনি আপিল অ্যাকসেপ্ট করে আপিলের অপর পক্ষকে নোটিশ জারি করবেন। এটাও আমার কোশ্চেন ছিল বার কাউন্সিলে, আপিল আদালত কোন ধারায় নোটিশ জারি করে। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখুন 421, 422 দুটি ধারায় খুবই ইম্পর্টেন্ট, দুটি প্রিলিতে খুব আসে। তাহলে আপিল আদালত কোন ধারায় সরাসরি খারিজ করে এটাও যেমন ইম্পর্টেন্ট, আবার এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট যে আপিল সরাসরি খারিজ কোন ধারা আছে এটা যেমন ইম্পর্টেন্ট, এই কোশ্চেন ইম্পর্টেন্ট যে আপিলের পর নোটিশ জারি হয় কোন ধারায়। তাহলে মাননীয় আদালত যদি আপিল অ্যাকসেপ্ট করে, তাহলে পরবর্তী শুনানির ডেট নির্ধারণ করে অপর পক্ষকে হাজির হওয়ার নির্দেশ দিয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে নোটিশ জারি করবে। তাহলে আপিল অ্যাকসেপ্ট হলে নোটিশ জারি হয়, আর আপিল গৃহীত না হলে সরাসরি খারিজ হয়। আপিল সরাসরি খারিজ হয় 421, আর আপিল অ্যাকসেপ্ট হলে নোটিশ জারি হয় 422। প্রিয় শিক্ষার্থী আপনারা একটু বইয়ের সাথে মিলে নেন কথা ঠিক আছে কিনা। হ্যাঁ, এছাড়া আবারও বলছি, আপনারা যারা এই মুহূর্তে আমার কথা শুনছেন দেখছেন তাদের বলবো আপনারা আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টসে জানাবেন। বিতি সরকার লিখেছেন থ্যাংকস স্যার। ইমরান হোসেন লিখেছেন ইজ ওয়াচিং। হ্যাঁ, গোবিন্দ সৌরভ তিনি লাভ দিয়েছেন, থ্যাংক ইউ। মতিউর রহমান ইজ ওয়াচিং। প্রিয়া পাপিয়া সালাম দিয়েছেন। শিল্প হাজরা সাধারণ। জি প্রিয় শিক্ষার্থী আপনারা অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। মামুন আবদুল্লাহ গুড ক্লাস স্যার। কবির কামরুজ্জামান হক স্যারের ক্লাস মানে অসাধারণ ক্লাস, থ্যাংক ইউ। হ্যাঁ, সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি চাই আপনাদের সময় যাতে নষ্ট না হয়, যে সময়টা ব্যয় হবে এর যেন একটা ভালো আপনারা ফলাফল পেয়ে থাকেন। হ্যাঁ, আলামিন সোহান থ্যাংক ইউ। এম শরীফ ইসলাম, উজ্জ্বল খন্দকার। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ অনেকেই জয়েন করেছেন, অনেকেই লাইক কমেন্ট শেয়ার করেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো অবশ্যই অ্যাডভোকেট রুমানা পপি থ্যাংক ইউ। উজ্জ্বল খন্দকার গুড, থ্যাংক ইউ। হ্যাঁ, নাসিমা রহমান থ্যাংক ইউ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী আমি এখন চলে যাচ্ছি, একটু টেকনিক দেখালাম। কিছুক্ষণ আগে আমরা দেখেছি আপিল দায়ের হয় 2টি মিটার নিয়ে, এরপর দেখেছি হয় 19 ধারা না হয় 20 ধারা দিয়ে আবেদন করা যায়। তো এই যে দেখুন 18-18-র সাথে হয় 19 না হয় 20, 19ই করেন আর 20ই করেন। আপিল করার দায়েরের পর আপিল আদালত আবার 2 দিকে যেতে পারে, হয় এদিকে যেতে পারে না হয় এই দিক যেতে পারে। এদিকে গেলে এটাকে বলা হয় আপিল সরাসরি খারিজ, আর এই দিকে গেলে এটা হচ্ছে আপিল গৃহীত হওয়ার পদ্ধতি। আপিল গৃহীত হওয়ার পদ্ধতি, ঠিক আছে। তো যখন এইদিকে যাবে তাহলে প্রথম কাজই হচ্ছে আপিল আদালতের নোটিশ জারি করা। হ্যাঁ, এরপরে চলে যান প্রিয় শিক্ষার্থীবৃন্দ 423। এবার 422 দিয়ে যখন নোটিশ জারি হলো, এবার নোটিশে উল্লেখিত তারিখে শুনানি। প্রিয় শিক্ষার্থী এইবার শুনানি হবে, এবার উভয় পক্ষের উপস্থিতিতে আপিল শুনানি হবে। এই শুনানিতে আবার একটা সিদ্ধান্ত আছে দেখুন, সেখানে আমি একটু এই জায়গাটা ভাঙিব, আপনারা একটু যদি লাগে চার্ট বা এই ডায়াগ্রামটা আপনারা উঠে নিন, আমি ডায়াগ্রাম বা টেবিলটা মিশিয়ে দেব। আইন আসলে কঠিন না, আইনকে একটু পড়তে হবে টেকনিক্যালি। এই যে দেখুন আমি এই জিনিসটাকে একটা চার্ট বা ডায়াগ্রামের মধ্যে নিয়ে যাচ্ছি, এখন দেখুন পড়া ইজি হয়ে যাবে। প্রবোধয় 18 বুঝছেন, 19-20 বুঝলেন।
এরপর 21 বুঝছেন, 22 বুঝছেন। এখন 22-এর সাথে অনেকগুলো ধারার রিলেশন, এখন সেটা আমরা দেখব। যদি আপিল খারিজ না হয় কি করবে আপিল আদালত, এখন আমরা সেটাই দেখব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমার সাথে একটু রিভিশন দেবেন। আপিল দায়ের হয় কয়টি বিষয়ে? আপিল দুটি বিষয়কে কেন্দ্র করে দায়ের করা যায়, একটা ম্যাটার ইন ল, একটা ম্যাটার ইন ফ্যাক্ট। কোন ধারায় বলছে? 418। এইবার আপিল ফাইল করব কিভাবে? পদ্ধতি বলছে 19, 20। 19 বলছে আপিলগুলো ফাইল করতে হবে আবেদন আকারে। আর আবেদনে কে স্বাক্ষর করবে? বলছে হয় আপিলকারী নিজে অথবা তার উকিল। আরও কি বলছে? বলছে আপিলের আবেদনের সাথে যে রায়ের বিরুদ্ধে আপিল করবেন রায়ের একটি নকলের কপি দিতে হবে। এরপর 420 বলছে যদি কোনো কারণে আপিলকারী জেলখানায় আটক থাকে তাহলে তিনি নিজে যদি আপিল করতে চান কিভাবে করবেন? বলছে আপিলের আবেদন সহ কাগজপত্রগুলো ওই জেলের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট জমা দিলেই চলবে, আর ভারপ্রাপ্ত কর্মকর্তা সেটাকে সঠিক আদালতে আপিলের ব্যবস্থা করবেন। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই সূত্রে আমরা যা দেখলাম, আমরা যদি এই ডায়াগ্রামটা এইভাবে নিই, 18-র বিষয়ে আমরা 419 কিংবা 420 আকারে আমরা করতে পারি। এবার 19-এই আপিল করি আর 20-এই আপিল করি। আপিল দায়েরের পর আপিল আদালত এটা আবার দুই রকম সিদ্ধান্ত নিতে পারে। একটা 421-এ যেতে পারে আর একটা 422-এ। 421-এ কি করে? আপিল সরাসরি খারিজ করে। আর 422-এ কি করে? মূলত এটা আপিল গ্রহণ করে নোটিশ জারি করে। তাহলে এটা একটা পজিটিভ আর নেগেটিভ। আপিল দায়ের না হওয়াটা নেগেটিভ, এটা 421, আর আপিল অ্যাকসেপ্ট হওয়াটা পজিটিভ, এটা 422। এখন এই 422-এর সাথে আমাদের অনেকগুলো ধারা রিলেশন, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, এমনকি সর্বোপরি 431, 442-এর খ। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা 18 দেখেছি, 19 দেখেছি, 20 দেখেছি, 21ও দেখেছি, 22ও দেখেছি। এখন আমরা শিখব 23। কি? আপিল দায়েরের পর আপিল নিষ্পত্তির পদ্ধতি। এইটা হচ্ছে আপিল গৃহীত হওয়ার পর আপিল নিষ্পত্তির পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী, কখনো কখনো রিটেন কোশ্চেন চলে আসতে পারে, ফৌজদারি আপিল নিষ্পত্তির পদ্ধতি আলোচনা করুন। এই যে এটাই হচ্ছে আপিল নিষ্পত্তির পদ্ধতি। তাহলে দেখুন, আপনারা আপিল চ্যাপ্টার আগেও পড়েছেন, আজকেও আমি নতুন পড়াচ্ছি। আমার পড়ার স্টাইলটা আপনাদের কেমন লাগছে? আপনাদের জন্য সহজ হচ্ছে না কঠিন হচ্ছে? এগুলো বিষয় নিয়ে একটু কমেন্টস করে জানাবেন। আমি আপনাদেরকে হাফ মিনিট সময় দিচ্ছি, আমি তারপরেই চলে আসব 423 থেকে 431 এই ধারাগুলোর আলোচনা নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আপিল নিয়ে যে আলোচনা করছিলাম, এই আলোচনাটা আপনারা কেমন উপভোগ করছেন? আপনাদের কাছে আপিল অধ্যায়টা বোঝাটা কঠিন হচ্ছে না সহজ হচ্ছে? এসব বিষয় নিয়ে একটু কমেন্টস করে বাধিত করবেন, এই জন্য হাফ মিনিট সময় দিলাম। সবাই একটু কমেন্টস করবেন। প্রিয় শিক্ষার্থী, আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে উৎসাহিত করে, আপনাদের ক্লাস নিতে আমাকে অনুপ্রাণিত করে। তাই একটু লাইক কমেন্ট শেয়ার করে বাধিত করবেন। আপনারা একটু লাইক কমেন্ট শেয়ারের পরপরই আমি এই ধারাগুলোর আলোচনা নিয়ে ফিরে আসছি। হ্যাঁ, উজ্জ্বল খন্দকার লিখেছেন গুড, গোবিন্দ সৌরভ লিখেছেন শুনতে পারছি, সামাদ ইসলাম স্যার লাইট কম, গোবিন্দ সৌরভ আপিল বুঝতে অনেক সহজ লাগতেছে, আহমেদ মিদুল হাসান ইজ ওয়াচিং। জি,
কুলসুম আলিয়া লিখেছেন, ভালোভাবে বুঝতে পারছি স্যার, ভালো লাগলো, সহজ মনে হয়। মাউন মিয়া ওকে। বিলাল যে শালে সারবিন ঐশী আলহামদুলিল্লাহ, এ ভেরি ইফেক্টিভ ক্লাস ফর আস অ্যান্ড লেকচার ডেলিভারি মেথড ভেরি। যে প্রিয় শিক্ষার্থীরা, এখন আসুন আমরা বাকি টপিক্সটা আলোচনা করব। 23, 24, 25, 26 আপনাদের বলে নিচ্ছি। 418 থেকে 431 যে আলোচনা করছি, আমার একটা বিশ্বাস আপনার 17 বিজিএস, আসন্ন 17 বিজিএস প্রিলি পরীক্ষাতেই একটা কোশ্চেন পেয়ে যাবেন ইনশাল্লাহ, 100% একটা প্রশ্ন। ঠিক এখানে আগামী বার প্রিলি আলারাও একটা কোশ্চেন 100% পেয়ে যাবে। এই জায়গাটা খুবই খুবই ইফেক্টিভ। তাহলে আসুন 423, 24 এবার দেখব। 423 সাবসেকশন 1-এ চলে যান সবাই। আপনার এই ডায়াগ্রামটি তোলা হয়ে গেলে আমি এখন আলোচনায় চলে যাচ্ছি। দেখুন 423 ধারায় কি আছে। 423 সাবসেকশন 1, এখানে আবার আপিলের খারিজের বিধান আছে। তাহলে দেখুন আপিল খারিজ দুই জায়গায় আছে। 421-এ একটা খারিজ, 23-এর সাবসেকশন 1-এ একটা খারিজ। এটা হচ্ছে সরাসরি খারিজ, আর এটা হচ্ছে শুনানি অন্তে খারিজ। তাহলে যখন 422 ধারা দিয়ে উভয় পক্ষকে ডেকে নিয়ে আপিল শুনানি হবে, এই শুনানিতে যদি কোর্টের কাছে প্রতীয়মান হয় আসলে আপিল সামনের দিকে এগোনের তেমন কোনো কারণ নেই, কিংবা আপিল শুনানির তেমন কোনো কারণ নাই, বা আপিল দায়েরের কারণ নাই, যদি এরকম মনে হয় তাহলে এবার শুনানি অন্তে আপিল আদালত আপিল খারিজ করতে পারেন। কোন ধারা দিয়ে? 423-এর সাবসেকশন 1-এ। তাহলে আপিল খারিজ কয় জায়গায় আছে? সিআরপিসির দুই জায়গায় আছে। 421 এটা সরাসরি খারিজ, 423-এর সাবসেকশন 1 এটা শুনানি অন্তে খারিজ। প্রিয় শিক্ষার্থীরা, যারা এই মুহূর্তে আমার লাইভ দেখছেন, আমি আবারও তাদের বলবো অবশ্যই আজকের লাইভটি লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দেবেন। আচ্ছা, তাহলে যদি শুনানি অন্তে সিদ্ধান্ত হয় যে না, এই আপিল শুনানির কোনো কারণ নাই, প্রয়োজন নেই, তাহলে আবার খারিজ করতে পারে। প্রিয় শিক্ষার্থী, এখন আসুন, যদি দেখে না শুনানি অন্তেও যদি সিদ্ধান্ত হয় যে এখানে কারণ আছে, এই আপিল দায়েরের যথেষ্ট কারণ আছে, তাহলে খারিজ করবে না। খারিজ করবে না, না করে কি করবে? খারিজ করবে না, বরং দেখেন এরপরে কি করবে? আপিল আদালত কিছু ক্ষমতা প্রয়োগ করবে। ক্ষমতাগুলো কি? তাহলে 423 ধারায় আছে আপিল আদালতের ক্ষমতার 1 নাম্বার ক বা এ, 2 নাম্বার এবার বি খ, এবার সি ডি। দেখে নেন এখানে এই কটা পয়েন্ট আছে। তাহলে একটা আছে ক বা এ, একটা আছে খ বা বি, আর একটা আছে খ বা বি, একটা আছে গ বা সি, আর একটা আছে ঘ বা ডি। তাহলে এই কটা ক্ষমতা দেওয়া আছে। ক্ষমতাগুলো কি? একটা আছে দেখেন, প্রথমটাই আছে, যদি ক খালাসের বিরুদ্ধে আপিল হয় তাহলে আপিল আদালত কি ক্ষমতা দেখাবে। খ যদি দণ্ডের বিরুদ্ধে আপিল হয় আপিল আদালত কি ক্ষমতা দেখাবে। খ যদি অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল হয় আপিল আদালত কি দেখাবে। গতে আছে অন্য ক্ষেত্রে কি দেখাবে। আর ঘ নাম্বারে আছে বা ডি সর্বশেষ পয়েন্টে একটা ক্ষমতা আছে, এটা সার্বিক সবার ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে 423 ধারাটা প্রিয় শিক্ষার্থী সাবসেকশন 1-এর মধ্যে আবার ক খ গ ঘ এই 5টা পয়েন্ট আছে, একটু দেখে নেন। এগুলো হচ্ছে আপিল আদালতের ক্ষমতা। তাহলে সিস্টেমটা কি? আপিল 422 ধারা যে নোটিশ দেওয়ার পর উভয় পক্ষ হাজির হলে শুনানি হবে। শুনানিতে আবারও কোর্ট যদি সিদ্ধান্ত নিতে পারে যে এখানে আসলে আপিল দায়েরের তেমন কোনো কারণ নাই, তাহলে গ্রাউন্ডলেস হলে তিনি আবার আপিল খারিজ করতে পারেন। কিন্তু শুনানি অন্তে যদি তিনি স্যাটিসফাইড হন বা সিদ্ধান্ত হয় না আপিল দায়েরের যথেষ্ট কারণ আছে, তাহলে তখন তিনি এই ক্ষমতাগুলো অ্যাপ্লাই করতে পারেন। তাহলে আপনারা ক্ষমতাগুলো একটু দেখে নেন।
কি ক্ষমতা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে আছেন, আমার আপিলের চ্যাপ্টার ক্লাসটি কেমন উপভোগ করছেন একটু আবারও বলছি জানাবেন। কামরুন নাহার আপিল খারিজ সরাসরি 421 আর আপিল খারিজ 423 জি। মোহাম্মদ রফিক, আচ্ছা মহিতুর নূর, আচ্ছা রুবেল হোসেন, শেখ সুমন, আলহাজ মিয়া, এম শরীফুল ইসলাম, হাসিন আখলাক হিমেল, থ্যাংক ইউ, সুবর্ণা খান নানকি, শ্রাবণী খান, আলামিন আল মুবাসির, হ্যাঁ, মিজান রহমান, আব্দুর রাজ্জাক হোসেন মোরল। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অনেকেই লাইক কমেন্ট শেয়ার করেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মেহের জাহান রুবি, নুরুল আমিন, সিরাজউদ্দিন, আব্দুর রাজ্জাক হোসেন, হ্যাঁ, মেহাদ আলী, কবির হোসেন। প্রিয় শিক্ষার্থী, অনেকেই লাইক কমেন্ট শেয়ার করেছেন, অনেকেই আজকের লাইভে জয়েন করেছেন। আমি আবারও বলছি আপনাদেরকে, আপনারা অবশ্যই আজকের লাইভটি লাইক কমেন্ট শেয়ার করে প্রিয় বন্ধু বান্ধবদের কাছে ছড়িয়ে দেবেন। তাহলে আমরা 418, 19, 20, 21, 22, 23 এ পর্যন্ত আমরা ক্লিয়ার। প্রিয় শিক্ষার্থী, এখন যাব 24-এ। দেখুন, আমি পড়াচ্ছি আমার সিআরপিসির হ্যান্ডনোট থেকে। প্রিয় শিক্ষার্থী, আপনারা জানেন হকলা একাডেমি থেকে আমরা 5টি নোটের উপর, 5টি সাবজেক্টের উপর আমি হ্যান্ডনোট ইতিমধ্যেই প্রকাশ করেছি। আজকেও আমি আমার হ্যান্ডনোট থেকেই আপনাদের পড়াচ্ছি। আমার পড়ার টেকনিকগুলো স্বাভাবিক বইয়ের মতো নয়, স্বাভাবিক লেখকদের মতো নয়। আমার আগে থেকে একটা ধ্যান ধারণা যে কিভাবে আইনকে সহজ করে পড়া যায়। আমি নিজে যে স্টাইলে সহজ করে পড়ে রপ্ত করেছি, আমি আমার স্টুডেন্ট, আমি আমার দেশবাসীকেও আমি সেইভাবেই আইনটা পড়াতে চাই। ঠিক সেই আদলেই আমি এই নোটগুলো তৈরি করেছি। শীঘ্রই নোটগুলো আমার বই আকারে বাজারে আসবে ইনশাল্লাহ। ইতিমধ্যে আমরা কপিরাইটে জমা দিয়েছি, আপনারা পেয়ে যাবেন। আর আজকে আমি সেই স্টাইলেই পড়াচ্ছি। আশা করি আমার পড়ার স্টাইল বা মেথড আপনাদের জন্য অনেক সহজ এবং পছন্দের হবে। আপনারা আইন আরও জায়গায় পড়ছেন, আরও অনেকের কাছে পড়ছেন, অনেক বই পড়ছেন, কিন্তু দেখা যায় আইন পড়ে বুঝে ওঠা কঠিন। কিন্তু অধম যে স্টাইলে আইন পড়াই, আশা করি আইন পড়াটা আপনাদের জন্য সহজ হবে। তো যারা আমার এই সহজ পদ্ধতিতে, এই ডায়াগ্রাম চিত্র পদ্ধতিতে যারা আইনকে রপ্ত করতে চান, প্রিয় শিক্ষার্থী, আপনাদের বলবো তারা আমাদের এই নোটগুলো আপনারা পাবেন 01402500217 এই নাম্বারে যোগাযোগ করবেন। বর্তমান 5টি সাবজেক্টের নোট আমি বাজারে ছেড়েছি শুধু দেখার জন্য যে আমাদের নোটের মান কেমন, কী স্টাইলে আমরা নোটগুলো তৈরি করেছি। এবং আশা করি যারা নোট কিনেছেন তারা কমেন্টসে জানাবেন আমাদের নোটটা কেমন, আর যারা নেননি তারা নেওয়ার চেষ্টা করবেন। তো প্রিয় শিক্ষার্থী, আমি ছিলাম 23-এ, এখন চলে যাব আমরা 24-এ। 24 ধারায় এবার কি বলছে? 24 ধারায় বলছে আপিল আদালতে আপিল নিষ্পত্তি করবে কিভাবে, তা সহজ করে বলে দিচ্ছে। বিচারিক আদালত যে অধ্যায় ফলো করে বিচার করে, আপিল আদালত যদি কোনো আপিল অ্যাকসেপ্ট করে, তাহলে সেই আদালত সেই অধ্যায় ফলো করে, আপিল আদালত সেই অধ্যায় ফলো করে বিচার নিষ্পত্তি করবে। তাহলে কোন অধ্যায়? 26তম অধ্যায়। 26তম অধ্যায় যে অধ্যায় ফলো করে সাক্ষ্য নিয়ে মামলার রায় দিয়ে থাকে বিচারিক আদালত, ঠিক আপিল আদালতও সেই 26তম অধ্যায় ফলো করে মামলার বিচার করবে, নিষ্পত্তি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা 423 থেকে এবার যেতে পারি কোথায়? 424। তাহলে 422 এর পরেই 23, 23 পরেই 24। 24 ধারায় কি শিখলাম? আপিল নিষ্পত্তির পদ্ধতি কি রকম হবে? আপিল নিষ্পত্তির পদ্ধতি হবে 26তম অধ্যায় অনুসারে। তাহলে 26তম অধ্যায় অনুসারে, এটা 26তম অধ্যায় কি আছে? মূলত বিচারিক আদালত কি স্টাইলে বিচার করে সেই পদ্ধতি দেওয়া আছে, কি স্টাইলে সাক্ষ্য প্রমাণ নেবে সেটা দেওয়া আছে। ঠিক তাহলে বিচারিক আদালত যে অধ্যায় ফলো করবে, আপিল আদালত সেটাই ফলো করবে। এবার আবার আসুন 425। 425 ধারায় বলছে হাইকোর্টের আদেশকে প্রত্যায়িত করতে হবে। হাইকোর্টের কোনো আদেশ দিলে, কোনো রায় দিলে সেটা প্রত্যায়ন করে আবার নিম্ন কোর্টে প্রেরণ করতে হবে। তাহলে
আমরা যদি কোনো আপিল নিয়ে হাইকোর্টে যাই, তাহলে মহামান্য হাইকোর্ট ডিভিশন সেই আপিল নিষ্পত্তি করে সেটা আবার প্রত্যায়িত করে এইটাকে নিম্ন আদালতে প্রেরণ করবে। নিম্ন আদালত কাকে দেবে? নিম্ন আদালত যদি দায়রা আদালত হয় তাহলে দায়রা 3 জন জজ আছেন, এই দায়রা 3 জজকেই দেওয়া যাবে। আর যদি নিম্ন হয় কোনো ম্যাজিস্ট্রেট আদালত, তাহলে সেক্ষেত্রে বিধান হচ্ছে সিজিএম কিংবা সিএমএমকে দেবেন, এর নিচে অন্য কাউকে দেওয়া যাবে না। তাহলে এখান থেকে প্রিলি কোশ্চেন হয়, হাইকোর্ট বিভাগে কোনো আপিল ফাইল হলে হাইকোর্ট বিভাগ আপিল নিষ্পত্তির পর সেটা প্রত্যায়িত করে নিচে কোন কোর্টের নিকট প্রেরণ করে। তাহলে যদি এটা দায়রা আদালত হয় তাহলে দায়রা আদালতের মধ্যে দায়রা জজ আছে 3 জন, সেশন জাজ, এডিশনাল সেশন জাজ, জয়েন্ট সেশন জাজ, 3 জনকে সরাসরি রায় প্রত্যায়িত করে দিয়ে দেওয়া যায়। কিন্তু যদি হয় ম্যাজিস্ট্রেট কোর্ট, তাহলে ম্যাজিস্ট্রেট সম্পর্কে বলা হচ্ছে ম্যাজিস্ট্রেট মিনিমাম সিজিএম কিংবা সিএমএমকে তিনি রায় প্রত্যয়ন করে প্রেরণ করবেন, তিনারা আবার সেটা আবার নিম্ন বিচারিক আদালতে প্রেরণ করবেন। এই কথাটাই আছে প্রিয় শিক্ষার্থী 425। এবার আমি যে ধারায় আলোচনা যাব খুবই ইম্পর্টেন্ট, এটা আমার সময় আছে 426 ধারা, এটা প্রায় পরীক্ষায় এসে থাকে। 426 ধারা আপিল আদালত কর্তৃক জামিন, আপিল আদালত কর্তৃক জামিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ধারা। প্রিয় শিক্ষার্থী, গত কয়েক সপ্তাহ আগে এই 426 ধারার আমরা প্রয়োগ দেখেছি, খুব মিডিয়াতে আলোচিত হয়েছে এই ঘটনাগুলি। 426 ধারা খুবই গুরুত্বপূর্ণ একটি ধারা। এই ধারাটা আমরা যারা প্র্যাকটিস করব কোর্টে অ্যাডভোকেট তাদের জন্য খুবই প্রয়োজন, আবার এখন যারা অ্যাসিস্ট্যান্ট জাজের পরীক্ষা দেবেন তার জন্য খুব ইম্পর্টেন্ট। 426 এটা মূলত জামিনের ধারা। এখানে জামিন সংক্রান্ত বিধান আলোচনা আছে, তবে প্রিয় শিক্ষার্থী একটু মাথায় রাখেন, এখানে জামিনের বিষয় আছে 2টি আদালতের, 2টি আদালত কর্তৃক জামিনে মুক্তি দেওয়ার বিধান আছে। একটা আছে আপিল আদালত নিজেই, আর একটা আছে বিচারিক আদালত কর্তৃক। তাহলে দেখেন কোশ্চেন হতে পারে 426 ধারায় কোন কোন আদালত জামিন দিতে পারে। 426 ধারা অনুযায়ী কোন কোন আদালত কোনো আসামিকে জামিনে মুক্তি দিতে পারে বা জামিন দেওয়ার ক্ষমতা প্রয়োগ করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমার সাথে সাথে ধারাটা একটু লক্ষ্য করুন, বইটা আপনারা খুলে দেখুন। এই ধারায় 2 জন আদালতকে ক্ষমতা দেওয়া হয়েছে। আদালত দুটাকে, আদালত দুটো একটা হচ্ছে আপিল আদালত নিজে, তাহলে আমরা আপিল ফাইল করে আপিল আদালতের জামিন চেতে পারি, এই যে একটা লয়ারিং। তাহলে যেমন ধরেন একটা চুরির মামলায় নিম্ন আদালত বা ম্যাজিস্ট্রেট কোর্টে তার রায় দিল, রায়ে দণ্ড দিল, কি করবে? এবার আসুন দণ্ডের বিরুদ্ধে দায়রায় আপিল করলেন, আপিল করে কি করবেন? আপিল করেই এই দণ্ডিত আসামির জামিন চেতে পারে। কোন ধারা দিয়ে? 426 দিয়ে। কে জামিনে মুক্তি দেবে? আপিল আদালত দেবে। কোন ধারার ক্ষমতা? 426। আর একটা মজার কাহিনী হচ্ছে এই ধারার মধ্যে আর একজনকেও ক্ষমতা দেওয়া আছে। শুধু যে আপিল আদালতে যে এই ধারাতে জামিন চাওয়া যায় তা না, এমনকি বিচারিক আদালতেও জামিন চাওয়া যায়। প্রিয় শিক্ষার্থী, এই ঘটনায় গত কয়েকদিন আগে, ঈদের আগে বেশ আলোচিত 2টা মামলার ঘটনায় এটা ঘটছে। আমরা একটা নিউজ দেখেছিলাম, আমাকে ক্লাসে আমার এক ছাত্র ধরলো, স্যার গত কয়েকদিন আগে এই ঘটনা দেখলাম। কি? সকালে নিউজ দেখলাম একজনকে দণ্ড দিল, মহামান্য হাইকোর্ট দণ্ড দিল। এই দণ্ডের কিছুক্ষণ পরে আবার নিউজ দেখতেছি যে কোর্ট দণ্ড দিল সেই কোর্টই আবার তাকে জামিনে মুক্তি দিল। এই বিষয়টা একটু ব্যাখ্যা করে শোনাবেন স্যার, বিষয়টা বুঝলাম না।
তাহলে এই যে প্রিয় শিক্ষার্থী, আজকে সেই জিনিসটা শিখে নেন। এই ধারাতে আপিল আদালতকেও জামিনে মুক্তি দেওয়ার ক্ষমতা দিছে, এই ধারাতে বিচারিক আদালতকেও জামিনে মুক্তি দিছে, জামিনে মুক্তি দেওয়ার ক্ষমতা দিছে। তবে এখানে একটা ভাষা আছে, সেটা কি? এটাকে বলা হয় বিচারিক আদালত কর্তৃক যেটা জামিনে মুক্তি দেয়, এটাকে বলা হয় আপিলের সত্ত্বে, আপিলের শর্তে জামিনের বিধান। হ্যাঁ, আপনারা কি আমার এটা আজকে বুঝতে পারছেন? তার মানে কি, এই ধারায় এই ক্ষমতা দেওয়া আছে যে যদি কোনো বিচারিক আদালত কাউকে দণ্ড দেয় সর্বোচ্চ 1 বছর পর্যন্ত, দণ্ড যদি দেয় 1 বছর পর্যন্ত, এই যে কন্ডিশন আছে দেখেন, তাহলে বিচারিক আদালত যদি কাউকে দণ্ড দেয় 1 বছর পর্যন্ত, আর সেই দণ্ডের বিরুদ্ধে যদি আপিলের বিধান থাকে আইনে, তাহলে আপিলের সত্ত্বে ওই আদালতের কাছে জামিন চাইলে আবার তিনি জামিনে মুক্তি দিতেও পারবেন, সেই বিধান দেওয়া আছে। তাহলে যেমন ধরুন চুরি করেছে, চুরির দায়ে একজনকে 6 মাস জেল দিয়েছে। হ্যাঁ, তৎক্ষণাৎ আসামির উকিল ওই কোর্টে ওই আসামির জন্য জামিনের পিটিশন দিতে পারে যে মাননীয় আদালত, আপনি দণ্ড দিয়েছেন, এই দণ্ডের বিরুদ্ধে আইনে আপিলের বিধান আছে, আমরা আপিল করব, আপিলের সত্ত্বে আপনার কাছে আমার মক্কেলের জন্য জামিনের প্রার্থনা করছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এটাকে বলা হয় আপিলের সত্ত্বে জামিন। তাহলে যে কোর্ট রায় দিল সেই কোর্টই আবার চাইলে তাকে জামিনে মুক্তি দিতে পারে। তবে কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে এই দণ্ড হবে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত। 1 বছরের বেশি দণ্ড দিলে সেটা আর হবে না। তাহলে যেখানে দণ্ড হয় 1 বছর পর্যন্ত, সেখানে এই ধারা প্রয়োগ করা যায়। তাহলে কিছুদিন আগে আলোচিত ঘটনা হয়েছে, সেখানে কোনো একজন জনৈক ব্যক্তিকে 6 মাস দণ্ড দেওয়া হয়েছে। এই যে মহামান্য হাইকোর্ট 6 মাস দণ্ড দিছে, কিন্তু দণ্ডের বিরুদ্ধে আপিলের বিধান আছে আইনে। এই কারণে সেই আদালতে আবার বলা হয়েছে মাননীয় আদালত, এটা যেহেতু আপিল হয়, আমরা আপিল করব, আপিলের সত্ত্বে আপনার কাছে জামিন প্রার্থনা করছি। এই যে দেখুন, যে কোর্ট দণ্ড দিছে সেই কোর্টই আবার ওই আসামিকে জামিনে মুক্তি দিচ্ছে। কোন সত্ত্বে? 426 ধারার ক্ষমতায়। তাহলে এটাও প্রিলিতে অনেকবার আছে, মনে হয় এইবারই যারা বার কাউন্সিল পাশ করলেন 23-এ, আমার মনে হয় তাদেরই এই কোশ্চেনটা ছিল, আপিলের সত্ত্বে জামিনের বিধান কোন ধারায় আছে, কিংবা কোশ্চেনটা ছিল আপিলের সত্ত্বে জামিনের ক্ষেত্রে দণ্ড হবে সর্বোচ্চ কত, এরকম কোনো একটা কোশ্চেন ছিল। যারা এটা দেখেছেন ইতিপূর্বে এই কোশ্চেনটা, তাদের কাছে একটু কমেন্ট চাই যে কোশ্চেনটা আছে কিনা। তাহলে প্রিয় শিক্ষার্থী, 426 আমরা দেখলাম এই আইনের এই ধারায় 2টি কোর্টকে জামিনে মুক্তি দেওয়ার বিধান দিছে। একটা হচ্ছে আপিল কোর্টকে, আর একটা দিছে আপিলের সত্ত্বে বিচারিক আদালতকে। তবে কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে এই দণ্ড 1 বছরের বেশি হওয়া যাবে না। হ্যাঁ, তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি এখন এর পরে চলে যাচ্ছি, আপনারা এই জায়গাটা ভালো করে লক্ষ্য করবেন। এখন আমরা যাব 427 ধারায়। এবার আসুন 427 ধারা কি বলছে। 427 ধারাটার সাথে রিলেশন 417 ধারা। মূলত যখন খালাসের বিরুদ্ধে আপিল দায়ের করা হয়, খালাসের বিরুদ্ধে যখন পিপি কিংবা ফরিয়াদি আপিল দায়ের করে, তখন 427 ধারার বিধান প্রয়োগ হয়। কি? আপিল আদালত চাইলে খালাসপ্রাপ্ত আসামিকে আবারও ওয়ারেন্ট, তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করতে পারে, খালাসপ্রাপ্ত আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করতে পারে, এই বিধানটাই আছে। তাহলে বলছে যখন 417 ধারা মতো আপিল হয়, তখন খালাসপ্রাপ্ত আসামিকে আপিল আদালত, হতে পারে সেটা হাইকোর্ট, হতে পারে সেটা দায়রা, গ্রেপ্তার করে তার সামনে হাজির করার জন্য নির্দেশ দিতে পারে। এইবার তার মানে কি? ওয়ারেন্ট ইস্যু করতে পারে। ওয়ারেন্ট ইস্যুর পর এবার আবার তাকে গ্রেপ্তার করে কোর্টে হাজির করলে কিংবা সে নিজে স্যারেন্ডার করলে সেই আসামিকে আবার আদালত
চাইলে জামিনে মুক্তিও দিতে পারে, আবার চাইলে হাজতে বা কারাগারে প্রেরণও করতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থী, প্রিলি কোশ্চেন আসতে পারে খালাসের বিরুদ্ধে আপিল হলে আপিল আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিধান আছে কোন ধারায়? তাহলে 417 দিয়ে খালাসের বিরুদ্ধে আপিল হলে 427 ধারা অনুযায়ী আসামিকে আবারও ওয়ারেন্ট ইস্যু করা যায়, আসামির বিরুদ্ধে আবারও ওয়ারেন্ট ইস্যু করা যায়, এই ক্ষমতা আছে 427 ধারায়। আসুন এবার 428। 428 ধারা এবার বলছে আপিল আদালত কর্তৃক অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ। হ্যাঁ, তাহলে 428 ধারায় আছে, দেখুন, আপিল আদালত অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ প্রয়োজন মনে করলে কারণ লিপিবদ্ধ করবেন, পাশাপাশি নিজে অথবা অন্য ম্যাজিস্ট্রেট আদালতকে সাক্ষ্য গ্রহণের জন্য আদেশ দেবেন। আপিল আদালত যদি হয় হাইকোর্ট বিভাগ, তাহলে দায়রাকে নির্দেশ দিতে পারেন। আর আপিল আদালত যদি হয় দায়রা আদালত, তাহলে দায়রা আদালত অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করে আপিল আদালতে প্রেরণ করবেন, অথবা আপিল আদালত বিচার আরম্ভ করবে। আর অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের সময় আসামি বা তার উকিল উপস্থিত থাকবে। এই ধারা মতো অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ এই ফৌজদারি কার্যবিধির 25 অধ্যায় মতে যা একটি অনুসন্ধান বা ইনকোয়ারি হিসেবে পরিগণিত হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, 428 ধারা খুব ইম্পর্টেন্ট। কি? অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ। সিআরপিসির কোন ধারায় অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের ক্ষমতা দেওয়া হয়েছে? সিআরপিসির 428 ধারায় আপিল আদালতকে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের ক্ষমতা দেওয়া হয়েছে। আচ্ছা, এই অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ মানে কি? এই অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ মানে হচ্ছে নিম্ন আদালত যাদের সাক্ষ্য নিয়েছে চাইলে আপিল আদালত তাদের সাক্ষ্য নিতে পারে। আবার নিম্ন আদালত যাদের সাক্ষ্য নেয়নি বা যে সাক্ষ্য গ্রহণ করেনি, প্রয়োজনে আপিল আদালত আবার সেই রকম নতুন বিষয়েও সাক্ষ্য নিতে পারে। এই ক্ষমতাটাই এই ধারায় দেওয়া আছে। এটাকেই বলা হচ্ছে অতিরিক্ত সাক্ষ্য। তাহলে অতিরিক্ত সাক্ষ্য নিয়ে সিআরপিসির কোন ধারায় আছে? এটা একটু ভাইভাতে পেশাই, এই জায়গা থেকে একটু ভালো করে দেখবেন। 428 ধারায় ঠিক এই অতিরিক্ত সাক্ষ্য, তাহলে আমি একটা আপনাদেরকে ফোল্ডার করে দিই। অতিরিক্ত সাক্ষ্য একটা সিআরপিসি আর একটা সিপিসি, এই জায়গা থেকে ভাইভাতে খুবই জরুরি। একটা হচ্ছে সিআরপিসির 428, এই সিপিসির এটা 2 জায়গায় আছে। সিপিসির 107 ধারা, সিপিসির 107 সাথে ডিতে আছে, আর এর সাথে অর্ডার 41 রুল 27 আছে, আর সিআরপিসির এই একটা জায়গাতেই আছে। প্রিয় শিক্ষার্থী, আপনারা এই ফোল্ডারটা ভালো করে দেখবেন। জুডিশিয়ারি যারা দেবেন বিশেষ করে তাদের বলছি, এটা খুবই ভাইভাতে ধরে এই জায়গাটা। হ্যাঁ, তাহলে সিআরপিসির যেটা 428 ধারা, সেই জিনিসই সিপিসি মানে দেওয়ানি আদালত ইউজ করে 107 ডি আর অর্ডার 41 রুল 27। আপনারা একটু দেখবেন। আচ্ছা, এখন চলে যাব 28-এর পর 29, 428-এর পর 429। 29 ধারায় কি আছে? 29 ধারায় আছে, যদি আপিল আদালত সিদ্ধান্তে যদি 2 ভাগে ভাগ হয়ে যায়, তথা 2 জনের বেঞ্চে যদি একজন বলে ফাঁসি আর একজন যদি বলে খালাস, তাহলে কি হবে? এরকম বিষয়ের সিদ্ধান্ত দেওয়া আছে 429। সেটা কি? আপিল আদালতের বিচারকগণ যদি সমসংখ্যক ভাগে বিভক্ত হয়ে যায়, তাহলে এখানে বলা হচ্ছে তাদের মধ্যে তৃতীয় একজন বিচারকের নিকট অভিমত মামলাটি প্রেরণ করতে হবে, আর তৃতীয় ওই বিচারকের আদেশ রায় হবে চূড়ান্ত। এটা খুবই আসে। তাহলে সিদ্ধান্তে বিভক্ত হয়ে গেলে কি করা হবে? তাহলে রায় দুজন 2 রকম দিলে কি হবে? তখন তৃতীয় আর এক বিচারকের নিকট ফাইলটি প্রেরণ করা হবে। তৃতীয় বিচারক মহোদয় যা সিদ্ধান্ত দেবে সেটাই চূড়ান্ত হবে। চলে আসি এবার 430। 430 ধারায় বলছে আপিল কখন চূড়ান্ত হবে। তো এখানে 3টা কন্ডিশন।
বলছে 4-17, 4-17 রে আর রিভিশন বলছে এই তিনটা ক্ষেত্র ব্যতীত, এই তিনটা ক্ষেত্র ব্যতীত অন্য অন্য ক্ষেত্রে আপিল আদালতের রায় চূড়ান্ত। আপিল আদালতের রায় তার মানে এখানে কি বোঝা যাচ্ছে, এই তিনটা ক্ষেত্রে বাদে অন্য অন্য ক্ষেত্রে আপিল আদালত যে রায় দেবে সে রায় সেখানেই চূড়ান্ত হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা একটু লক্ষ্য করুন কথা ঠিক আছে কিনা। তাহলে 417 ক বা এ আর রিভিশন অধ্যায়, এই তিনটা ম্যাটার ব্যতীত অন্য অন্য ক্ষেত্রে আপিল আদালতের রায় হবে চূড়ান্ত। তার মানে কি, আপিল ফৌজদারি আপিল আদালত যে সিদ্ধান্ত দেবে সেটাই চূড়ান্ত, এরপরে আর সেকেন্ড আপিল হবে না। আমরা এরপরে চলে যাব আপিল পণ্ড। আপিল পণ্ড বা অ্যাবেট। তাহলে 431 ধারা আপিল পণ্ড কি? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আপিল পণ্ড কখন হয়, কিভাবে হয় একটু দেখুন। আচ্ছা, পণ্ড কি, অ্যাবেট কি? মূলত জিনিসটা হচ্ছে একটা আপিল চলাকালীন সাকসেসফুলি আপিলটি নিষ্পত্তি না হওয়ার আগেই আপিলের বিচার বন্ধ হয়ে যাওয়াকে আইনে বলা হয় আপিল পণ্ড। যেমন একটা সংক্ষেপ কথা বলি, একটা মামলার রায়ে একজন আসামিকে 1 বছর কারাদণ্ডে দণ্ডিত করা হলো। আচ্ছা, কারাদণ্ডে দণ্ডিত করা হলো, এই মর্মে রায় হলো। আচ্ছা, রায়ের পর যদি সে কোনো কারণে রোড অ্যাক্সিডেন্টে আসামি মারা যেয়ে থাকে, এখন আপনারাই বলেন, হয়তো আসামি আপিল ফাইল করছে, ফাইল করে জামিনে মুক্ত হয়ে বাড়ি যাচ্ছে, 7 দিন ঘোরাঘুরির মধ্যে একদিন রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। এখন যে আপিল চলমান, বলেন তো এই আপিল কি আর চলার দরকার আছে? কারণ একজনের দণ্ডর, একজনের দোষ আরেকজনের ঘাড়ে চাপানোর কোনো বিধান নাই। তাহলে আপিলকারী যদি একজন আসামি হয়, সে যদি মারা যেয়ে থাকে আর সেই আপিলটা যদি হয় দণ্ডের বিরুদ্ধে, তাহলে এটা আর কার ঘাড়ে চাপাবে? তাহলে যেহেতু আসামি মারা গেছে, আপিলকারী যদি হয় আসামি আর সেই আপিলকারী যদি মারা যেয়ে থাকে, তাহলে এখানে আর এই আপিল আর সামনের দিকে এগোবে না, আপিলের বিচার বন্ধ হয়ে যাবে এক পর্যায়ে। এইভাবে একটা মামলা বন্ধ হয়ে যাওয়াকে আইনের পরিভাষায় বলা হয় পণ্ড বা অ্যাবেট হওয়া। তাহলে সেই কারণে এখন সুন্দরভাবে একটু তাকাবেন, যদি কোশ্চিন হয় 417 ধারায় আপিলকারী মারা গেলে কি হবে, আপিলকারী মারা গেলে ফলাফল কি? দেখেন 417 ধারা মতে আপিলকারী মারা গেলে ফলাফল কি? তাহলে এখন মনে মনে ভাবেন 417 ধারায় আপিলকারী কি হয়? মূলত 417 ধারায় আপিলকারী হয় পিপি আর ফরিয়াদি। তাহলে এখানে আপিলকারী মারা গেলে কথা হবে মামলায় অ্যাবেট হবে না, মামলায় অ্যাবেট হবে না। আচ্ছা, কেন হবে না? একটা মামলায় আপিলকারী যদি হয় একজন পিপি, পিপি মারা গেলে সমস্যা কি? আর একজন নতুন পিপি আসবে। ফরিয়াদি মারা গেলে সমস্যা কি? ফরিয়াদি মারা যেতেই পারে, ফরিয়াদি মারা যাবে, কিন্তু আসামি বেঁচে আছে, অতএব মামলা চলবে। তাহলে এই যে আপিল অ্যাবেট হবে না। আপিলকারী মারা গেলে আপিল অ্যাবেট হবে না। কখন? যদি আপিল হয় 417 ধারা। এবার আবার আসেন, যদি 417 ধারার আপিলকারী মারা যায় কি হবে? এটারও অ্যান্সার হবে আপিল অ্যাবেট হবে না। আচ্ছা, কেন হবে না? লক্ষ্য করুন, এটারও আপিলকারী ওই 2 জন, হয় পিপি না হয় ফরিয়াদি।
তো এখন ফরিয়াদি আপিলকারী এরা মারা গেলে কোনো সমস্যা নাই, আসামি তো বেঁচে আছে। তাহলে এখান থেকে একটা জিনিস শিখুন, কোশ্চিনে কি উল্লেখ করছে। যদি কোশ্চিন আসে আপিলকারী মারা গেলে ফলাফল কি, আপিলকারী মারা গেলে ফলাফল কি, তাহলে দেবেন অ্যাবেট হবে না। কিন্তু এখানে যদি একটু মারপ্যাচ দেয় 417 রে ধারায় যদি কোশ্চিন হয় আসামি মারা গেলে ফলাফল কি, প্রিয় শিক্ষার্থী এই কোশ্চিন আসলে উত্তর দেবেন আপিল অ্যাবেট হবে। আপিল অ্যাবেট বা পণ্ড হবে। কি জন্য? আসামি মারা গেলে আর কার বিরুদ্ধে মামলা নিয়ে আমি সামনের দিকে এগোবো? তাহলে একটু বুঝে পড়ার আছে। যদি কোশ্চিন হয় খালাসের আপিলে আপিলকারী মারা গিয়েছে কি হবে, উত্তর হবে অ্যাবেট হবে না। যদি কোশ্চিন হয় অপর্যাপ্ত দণ্ডের অজুহাতে আপিলে আপিলকারী মারা গিয়েছে ফলাফল কি, কোশ্চিন হবে অ্যাবেট হবে না। কিন্তু যদি দেয় খালাসের বিরুদ্ধে বা অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে আসামি মারা গেছে ফলাফল কি, দিতে হবে আপিল অ্যাবেট হবে। প্রিয় শিক্ষার্থী কি জন্য? এখানে আসামি মারা গেলে সেই আসামির দায় কার ঘাড়ে চাপাবো, যেহেতু চাপানোর জায়গা থাকবে না, এই কারণে আপিল ওখানেই অ্যাবেট হয়ে যাবে তথা আর সামনের দিকে অগ্রসর হবে না। হ্যাঁ, এই মুহূর্তে যারা আমরা ফেসবুক লাইভে আসছি আমরা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি কিনা একটু জানাবেন। সুপ্রিয় শিক্ষার্থী এখন আসুন, অ্যাবেট থেকে কোশ্চেন মারপ্যাচ হয় এই জন্য ভেঙে ভেঙে শেখাচ্ছি। আর এখানেই যদি আবার অন্য কোশ্চেন আসে তাহলে তার উত্তর কি হবে একটু দেখো। দণ্ডের বিরুদ্ধে আপিল, দণ্ডের বিরুদ্ধে আপিল এটা আসতে পারে। দণ্ডের বিরুদ্ধে আপিলে কি হবে? তাহলে দেখেন দণ্ডের বিরুদ্ধে আপিল দুই ধরনের, একটা হচ্ছে কারাদণ্ডের বিরুদ্ধে, আর একটা হচ্ছে শুধু অর্থদণ্ড। এখন কারাদণ্ডের ক্ষেত্রে যদি কোশ্চিন হয় দণ্ডের আপিলের ক্ষেত্রে এখানে আপিলকারী মারা গেলে কি হবে, আপিলকারী প্রিয় শিক্ষার্থী মাথায় রাখবেন এখানে আপিলকারী সমান সমান, এখানে আপিলকারী সমান সমান হয় আসামি। তাহলে আপিলকারী বা আসামি যদি মারা যায় কি হবে বলেন? তাহলে এর উত্তর হবে এক কথায় আপিল অ্যাবেট হবে। কারণ আপিলকারী যদি হয় আসামি আর আসামি যদি মারা যায় তো এই আপিল চালিয়ে কি করব, এই দণ্ড আর কার ঘাড়ে চাপব? তাহলে এই যে এখানেই আপিল থেমে যাবে আর সামনে দিকে অগ্রসর হবে না। তাহলে আপিলকারী যদি শব্দ দেয় তাহলে দেবেন আপিলকারী যিনি হচ্ছে আসামি তিনি মারা গেলে অ্যাবেট হবে। কিন্তু যদি দেয় দণ্ডের আপিলে, দণ্ডের আপিলে ফরিয়াদি মারা গেলে কি হবে, যদি কোশ্চেন হয় ফরিয়াদি মারা গেলে কি হবে, ফরিয়াদি মারা গেলে কি হবে, এক্ষেত্রে দেবেন অ্যাবেট হবে না। তাহলে সবসময় ফরিয়াদি পিপি এরা মারা গেলে কখনোই আপিল অ্যাবেট হয় না। অ্যাবেট হয় কখন? আসামি মারা গেলে, মাথায় রাখবেন। তবে একটা ব্যতিক্রম অর্থদণ্ডের ক্ষেত্রে, অর্থদণ্ডের ক্ষেত্রে আসামি বা আপিলকারী, আপিলকারী ব্র্যাকেটে যিনি আসামি ইনি মারা গেলেও অ্যাবেট হয় না, এটা দিতে হবে অ্যাবেট হবে না। যদি এখানে কোশ্চিন হয়, কোশ্চিন হয় ফরিয়াদি মারা গেলে কি হবে, ফরিয়াদি, হ্যাঁ ফরিয়াদি, ফরিয়াদি মারা গেলে কি হবে, এখানেও একই কথা অ্যাবেট হবে না।
আমি অনেকগুলো ভেঙে ভেঙে দেখালাম। তাহলে কারাদণ্ডের ক্ষেত্রে আপিলকারী যিনি আসামি ইনি মারা গেলে কি হবে? অ্যাবেট হবে। আবার কারাদণ্ডের ক্ষেত্রে ফরিয়াদি মারা গেলে কি হবে? অ্যাবেট হবে না। আচ্ছা, অর্থদণ্ডের ক্ষেত্রে আপিলকারী সমান সমান আসামি মারা গেলে কি হবে? এটাও অ্যাবেট হবে না। দেখেন, এটাও না, এটাও না। এখন কোশ্চিন, ফরিয়াদি মারা গেলে অ্যাবেট হবে না, ভালো কথা, কিন্তু অর্থদণ্ডের ক্ষেত্রে আপিলকারী বা আসামি মারা গেলেও কেন অ্যাবেট হচ্ছে না? প্রিয় শিক্ষার্থী, আসলে মানুষ মারা গেলে এরপরে তার কাফন দাফন হবে, সে কবরস্থ হবে, কিন্তু তিনি কি পৃথিবী থেকে কোনো সয় সম্পত্তি নিয়ে যাবেন না সয় সম্পত্তি পৃথিবীর বুকে থাকবে যেগুলো অরিসরা প্রাপ্ত হবে? তাহলে যেখানে শুধু অর্থদণ্ড হয়, আর অর্থদণ্ডের ক্ষেত্রে আপিলকারী বা আসামি মারা গেলেও অ্যাবেট হয় না, কি জন্য? ওই মামলা চলতে থাকে, ওই আপিল চলে যদি সিদ্ধান্ত হয় অর্থদণ্ড বহাল থাকবে, তাহলে মৃত ব্যক্তির ওয়ারিশরা সেই অর্থ পরিশোধ করবে। আর যদি আবার আপিলে কন্টেস্ট করে যদি মৃত ব্যক্তির ওয়ারিশরাই জিতে যায় যে না, এই অর্থদণ্ড দেওয়ার কোনো দরকার নেই, তাহলে অর্থগুলো থেকে যাবে, ওয়ারিশরা পেয়ে যাবে। তাহলে এই যে শুধু অর্থদণ্ডের ক্ষেত্রে আপিলকারী বা আসামি মারা গেলেও অ্যাবেট হবে না, ভালো করে লাইনটা দেখে নেন, এটাই প্রিলির কোশ্চেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঈদ পরবর্তী আজকের এই লাইভটি নিচ্ছি। তো লাইভটি শুরুর কথা ছিল 7টায়, কিন্তু আমার জসকোট থেকে আসতে দেরি হয়। লাইভটি নিতে নিতে একটু দেরিতে শুরু করলাম। এরপরেও বিধিবাম শুরুর পরপরই আবার আমাদের প্রথম লাইভটি আমাদের কেটে গেল, এতে করে সেখানেও আমাদের কিছু লস হলো। তো যাই হোক, আমি আজকের আপিলের এই ছোট্ট টপিকসটি আলোচনা করলাম। একজন আলোচনা করেছিলেন যে আপিল থেকে কিছু আলোচনা করলে উপকার হয়, এর সাথে আর একটা ধারা আমি আলোচনা করে আজকে এখানেই ছেড়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমার গলা ব্যথা করছে, সেটা হচ্ছে 442 খ। এখানে আপিল নিষ্পত্তির সময়টা বলা আছে। তাহলে আপিল নিষ্পত্তির সময় নিয়ে কী আছে একটু দেখুন। এখানে বলছে আপিল নিষ্পত্তির ক্ষেত্রে বলছে আপিল আদালত যেদিন ফাইল গ্রহণ করবে বা পাবে সেখান থেকে, আপিল যেদিন পাবে সেখান থেকে 442-এর খ বলছে সেখান থেকে 90 ওয়ার্কিং ডের মধ্যে আপিল নিষ্পত্তি করতে হবে। 90 ওয়ার্কিং ডের মধ্যে আপিল নিষ্পত্তি করতে হবে। তাহলে 442 খর সাবসেশন 1-এ আছে 90 দিনের মধ্যে, আর সাবসেশন 3-এ আছে দেখবেন এই দিবসগুলো কার্য দিবস হবে। তাহলে যদি প্রিলি কোশ্চেন হয় আপিল কয় দিনের মধ্যে নিষ্পত্তি করবে, তাহলে আপিল আদালত ফাইল পাওয়া থেকে, আপিল আদালত যেদিন ফাইল রিসিভ করবে সেদিন থেকে 90 ওয়ার্কিং ডের মধ্যে আপিল নিষ্পত্তি করবে। যদি কোশ্চেন হয় এই দিন, এটা ডিরেক্টরি না ম্যান্ডাটরি, আপনারা উত্তর দেবেন ডিরেক্টরি বা নির্দেশনামূলক। তো প্রিয় শিক্ষার্থী, আপনারা এতক্ষণ যারা হকলা একাডেমির এই লাইফে ছিলেন তাদেরকে হকলা একাডেমির পক্ষ থেকে অনেক অনেক সুস্বাগতম এবং ধন্যবাদ। তবে আপনারা চাইলে, দেখি আপনাদের থেকে প্রত্যাশা, আপনারা কি চান, লাইভটি কি শেষ করে দেবো না আরও চলবে? আপনাদের কমেন্টসের ওপর নির্ভর করবে। যদি আপনারা চান তো আরও চলবে। অ্যাডভোকেট জুয়েল সোহাগ লিখেছেন, আমার সেই প্রিয় হক স্যার, আইন সমান সমান পানি বাণীতে হকলা একাডেমি, থ্যাংক ইউ। হক স্যারের জন্য আজ অ্যাডভোকেট আমি বেঁচে, হ্যাঁ অ্যাডভোকেট আমি বেঁচে থাকুক হক স্যার, মানে হক স্যারের জন্য আজ আমি অ্যাডভোকেট। জি, থ্যাংক ইউ সোহাগ সাহেবকে ভালো কমেন্টস করার জন্য। তহিদ আমিন অনিক রাজশাহী থেকে, জি। নীল পাপড়ি সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম সালাম। শাহলা শারমিন ঐশী, দেওয়ানি কার্যবিধি দণ্ডবিধির নোট কবে পাওয়া যাবে? খুব শীঘ্রই আপনাদেরকে নোট দেওয়া হবে। প্রিয় শিক্ষার্থী, যারা আমার এই 5টি, বর্তমানে আপনাদের একটা সুখবর দিই, এই 5টি হ্যান্ড নোট থেকে এবছর আমার 57টি কোশ্চিন আসছিল প্রিলিতে। আমার 5টি সাবজেক্টের হ্যান্ড নোট আছে। এই হ্যান্ড নোট 5টি হচ্ছে 60 মার্কের প্রিপারেশন, 60 মার্ক। তো প্রবুদ্ধ হয় 60 মার্কের মধ্যে 57টি কোশ্চিন কাভার হয়েছে। আশা করি আগামীতে এই সিপিসি আর প্যানেল কোড নোট দুটিও আমি ইনশাল্লাহ রেডি করেছি, যা আর হয়তো 15 থেকে 20 দিনের মধ্যে আপনাদের হাতে দিতে পারবো, যদি আপনারা আমার এই নোট সম্পূর্ণ কালেক্ট করতে পারেন।
আশা করি এখানে প্রতি বছর 100% পরীক্ষার ভেতর আশা করি 90 আপ কোশ্চেন ইনশাল্লাহ আমাদের কমন থাকবে। আপনাদের দোয়ায় গত বছর আমার 60 মার্কের প্রিপারেশন থেকে 57টি কোশ্চেন আসছিল। যারা আমার হকলা একাডেমির এই নোটটি গত এপ্রিলের আগে সংগ্রহ করেছেন তারা যদি লাইফে থাকেন বা আসেন তাদের বলবো কমেন্টস করে জানাবেন। আর যারা নতুন আজকে লাইফে জয়েন করছেন আমি এখনও আপনাদের বলছি আমার হ্যান্ড নোটগুলো এই নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন 014025002117। আর প্রিয় শিক্ষার্থী আপনাদের জন্য আরও একটি কথা, আপনারা কি কমেন্টস করেছেন ক্লাস চলবে না ছেড়ে দেব? তাসলিম উদ্দিন তহিন, হকলা একাডেমির কারণে আজ আমি আইনজীবী, থ্যাংক ইউ। মুকসেদ আলম, মাকসুদুল আলম মাকসুদ, জি ওয়াচিং। আতিকুর রহমান ওয়াচিং, ফিরোজা বেগম ওয়াচিং, জুয়েল শখ, প্রিয় হক স্যার, থ্যাংক ইউ জুয়েল শখকে। হ্যাঁ শাহিদা খাতুন ওয়াচিং, ওকে। কালাম আজাদ, তারেক রহমান, আচ্ছা তহিদ আমিন অনিক, তিনি লিখেছেন স্যার প্রতি সপ্তাহে 3টি লাইভ ক্লাস করলে খুব উপকৃত হতাম, জি থ্যাংক ইউ তৌহিদ আমিন। আচ্ছা নাসিরউদ্দিন চৌধুরী, হ্যাঁ অনেকেই লাইক কমেন্ট শেয়ার করেছেন, আপনাদেরকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী আপনারা কি ক্লাস চালাবো না শেষ করে দেব? দিলওয়ার হোসেন, ইয়েস। অপু আমি লেখিকা, আচ্ছা। ফিরোজা বেগম, স্যার লিখিত নোট কবে পাবো? কুলসুম লিখেছেন অনেক অনেক ভালো লাগছে, চলুক ক্লাস। আব্দুল খালেক মধু লিখেছে চলবে। হ্যাঁ আপনারা একটু জানান, আপনাদের কমেন্টসের ওপর নির্ভর করবে। আপনারা যদি চান আমি আরও কিছুক্ষণ চালাবো। আমিনুর রহমান, জান্নাতুল মাওয়া, প্রিয় শিক্ষার্থীরা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, আপনাদের কমেন্টসের ওপর নির্ভর করছে। চালান স্যার, অনেক শেয়ার করছি। শরীফ সরকার ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। আচ্ছা প্রিয় শিক্ষার্থী আপনাদের জন্য আরও কিছুক্ষণ চলবে, দেখি সবাই একটু জোরে সুরে হাফ মিনিট টাইম দিচ্ছি, সবাই একটু জোরে সুরে লাইক কমেন্ট শেয়ার করবেন। হ্যাঁ যতজন জয়েন করেছেন প্রতিজন 3টি করে শেয়ার করবেন, তাহলে আমি আবার লাইভটি আরও 1 ঘন্টা বাড়িয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ যারা এই মুহূর্তে লাইভে জয়েন করেছেন তারা প্রতিজন 3টি করে শেয়ার করবেন, 1টি করে কমেন্টস করবেন। আপনাদের লাইভ ক্লাস আরও কিছুক্ষণ চলবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী আমরা আপিলটা দেখলাম, আপনাদেরকে আমি এখন একটা ধারা পড়াবো এই মুহূর্তে। একটা ধারা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ধারা একটা হলেও খুব ইম্পর্টেন্ট। ⁵3 এখান থেকে প্রিলিতে একটা কোশ্চেন থাকে, পাঁচটি সাবসেকশন আছে, এই 5টা থেকে একটা থাকে। তো প্রিয় শিক্ষার্থী আপনাদের বলেছিলাম হাফ মিনিট টাইম দিলাম, সবাই একটা করে এক একজন 3টি করে শেয়ার করবেন, তাহলে আমার ক্লাস আবার চলবে। তো দেখি আপনারা কি করেছেন। হ্যাঁ মোহাম্মদ জহুরুল হক স্যার এক্সেলেন্ট ক্লাস। শালা শারমিন শেয়ার ডান স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এবার আমি যে কথাটি বলছিলাম সেটি হচ্ছে ডাবল জিওপার্ডি নিয়ে এখন ক্লাস নেব। দোবারা দোষ, ফৌজদারি কার্যবিধির কোন ধারায় রেজ জুডিকাটা বা ডাবল জিওপার্ডির বিধান আছে? দেখেন সিভিলে যেটাকে রেজ জুডিকাটা বলে ঠিক সেটাই আপনার ফৌজদারিতে ডাবল জিওপার্ডি বলে। তো আসলে এই ধারার থিমটা কি? 403 ধারার থিমটা হচ্ছে কোনো ঘটনার একবার বিচার হয়ে গেলে ওই বিচার হওয়া বিষয় নিয়ে আর নতুন করে বিচার করা যায় না। তাহলে কোনো ঘটনার একবার বিচার হলে
এই বিচার হওয়া বিষয় নিয়ে আবার নতুন করে বিচার করা যায় না। স্বাভাবিকভাবে ফৌজদারিতে এই থিমটাকেই বলা হয় ডাবল জিওপার্ডি। আর এই নীতিটি শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিক বিশ্বে সকল দেশে এই নীতিটি প্রতিষ্ঠিত। একই ঘটনার বারবার বিচার করা যায় না, একবার বিচার হয়ে গেলে আর বিচার করা যায় না। এটাই সিভিলে আছে, সিপিসির 11 ধারায়, এটাই আমাদের ফৌজদারি কার্যবিধির আছে 403 ধারায়। তাহলে দেওয়ানিতেও একই ঘটনা। দেওয়ানি একটি আদালত একটা কোনো ঘটনার বিচার একবার করলে এই বিচার নিষ্পত্তি হওয়া বিষয় নিয়ে আবার নতুন করে বিচার করা যায় না। প্রিয় শিক্ষার্থী, তাহলে সিভিলে এই বিষয়টাকে বলা হয় রেস জুডিকাটা। সিভিলে এই বিষয়টিকে বলা হয় রেস জুডিকাটা, ঠিক সেই বিষয়টিকে এই ফৌজদারিতে বলা হয় ডাবল জিওপার্ডি। একই জিনিস। হ্যাঁ, তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি এখন সেই ডাবল জিওপার্ডি বা রেস জুডিকাটা নিয়ে আলোচনা করছি। তাহলে আমরা ডাবল জিওপার্ডি বা রেস জুডিকাটাটা কি হলো? যে বিচার হওয়া বিষয় নিয়ে আবার নতুন করে বিচার করা যাবে না। যে বিষয় একবার বিচার হয় তার আর বিচার করা যায় না। এই নীতিকেই বলা হয় রেস জুডিকাটা বা ডাবল জিওপার্ডি। তো আপনারা একটু এই জিনিসটা লিখে নেন। গত বছর জুডিশিয়ারিতে আমার এখান থেকে 2টা কোশ্চেন আসছিল। সিপিসির কোথায় রেস জুডিকাটা আছে? সিপিসির 11তে। সিআরপিসির কোথায় ডাবল জিওপার্ডি বা রেস জুডিকাটা আছে? সিআরপিসির 2টি ধারায় আছে। এসআর অ্যাক্টের কোন ধারাকে রেস জুডিকাটা বলা হয়? 29 ধারাকে। সাক্ষ্য আইনের কোন ধারাকে রেস জুডিকাটা বলা হয়? প্রিয় শিক্ষার্থী, 40 ধারাকে। আরও আছে, রেস জুডিকাটা নিয়ে আরও কোশ্চেন হয়। মোহাম্মদ মামুন মিয়া লিখেছে, বন্ধু কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। হাফিজুল ইসলাম রিয়াজ, সুন্দর ক্লাস স্যার। জহুরুল হক স্যার, এক্সিলেন্ট ক্লাস। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, অস্ত্র আইন থেকে কোশ্চেন হয়। অস্ত্র আইনের কোন ধারায় রেস জুডিকাটা আছে? 31 ধারায়। সংবিধানের কোথায় রেস জুডিকাটা বা ডাবল জিওপার্ডি আছে? 35(2)। হ্যাঁ। জেনারেল ক্লোজেস অ্যাক্ট, জেনারেল ক্লোজেস অ্যাক্টের কোন ধারায় রেস জুডিকাটা আছে? 26। আচ্ছা, মোটামুটি এই কটা যদি আপনাদের জানা থাকে। জেনারেল ক্লোজেস, এই যে গতবার এই যে জেনারেল ক্লোজেস অ্যাক্টের 26 আছে, একই সাথে সিআরপিসির 403 আছে। তাহলে রেস জুডিকাটা বা ডাবল জিওপার্ডি প্রচলিত আইনে কোথায় কোথায় আছে? আহসান হাবিব, শ্যামল, হ্যাঁ, হারুনুর রশিদ, শাহজাহান, সাদিকুল ইসলাম, জি অনেকেই নতুন জয়েন করেছেন, সবাইকে হকলা একাডেমির পক্ষ থেকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজ ডাবল জিওপার্ডি নিয়ে আলোচনা করছি। তাহলে এই মুহূর্তে যারা লাইভে আছেন এই বিষয়টা একটু তুলে নেন। যাকে রেস জুডিকাটা বলে তাকেই ডাবল জিওপার্ডি বলে। পার্থক্য হচ্ছে রেস জুডিকাটা সিভিলে ইউজ হয়, ডাবল জিওপার্ডি কথাটা ক্রিমিনালে ইউজ হয়। আর একটা বিষয় কোথায় কোথায় আছে, অনেক জায়গাতেই আছে, তবে এই কটা ইম্পর্টেন্ট। এই কটা জানা থাকলে আপনি দেখবেন প্রিলিতে ইনশাল্লাহ পার হয়ে যাবেন। তাহলে সংবিধানে 35(2), জেনারেল ক্লোজেস অ্যাক্টের 26, সাক্ষ্য আইনের 40, অস্ত্র আইনের 31, এসআর অ্যাক্টের 29, সিআরপিসির 403 ও 188, সিপিসির 11। এর মধ্যে সিপিসির আর একটা জিনিস শিখবেন। সিপিসির 11 সাথে 11 উদাহরণ 4, উদাহরণ না ব্যাখ্যা, হ্যাঁ 11 ধারার ব্যাখ্যা 4। এখানে কনস্ট্রাকটিভ রেস জুডিকাটার কথা আছে। এটা প্রিলিতে খুব আসে। রেস জুডিকাটাকে আবার কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা কোথায় আছে, এই কোশ্চেনটা আসতে পারে। সেক্ষেত্রে সিপিসির 11 ব্যাখ্যা 4 কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা নিয়ে আলোচনা করছে। আসলে কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা কি? রেস জুডিকাটা একটা প্রত্যক্ষ বা ডিরেক্ট, আর একটা হচ্ছে পরোক্ষ বা ইনডিরেক্ট। এই ইনডিরেক্টটাই হচ্ছে কনস্ট্রাকটিভ। তাহলে প্রিয় শিক্ষার্থী, আপনারা এই 4টা তুলে নেন। এখন আমি আলোচনায় চলে যাব।
আলোচনাটা কি? আমরা জানলাম দেওয়ানি হোক আর ফৌজদারি হোক, যদি কোনো একটি ঘটনার একবার বিচার হয়ে যায় তাহলে বিচার হওয়ার পরে ওই বিষয় নিয়ে আর নতুন করে বিচার করা যায় না। এই বিধানটির নামই ডাবল জিওপার্ডি। এই কথাটা আরও কোথায় কোথায় বলা আছে? এই কথাটাই যে সিপিসি, সিআরপিসি, এসআর, সাক্ষ্য, অস্ত্র, সংবিধান, জেনারেল ক্লোজেস 100 আর অন্য অন্য আইনে আছে। তবে আমি যে কটা দিলাম এই কটা ইম্পর্টেন্ট। তো এখন আমি চলে যাচ্ছি সিআরপিসি 403 ধারার আলোচনায়। হ্যাঁ, 403 ধারা আলোচনার আগে আমি আবারও আপনাদেরকে হাফ মিনিট সময় দিব। প্রিয় শিক্ষার্থী, আপনারা জানেন আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমাকে অনলাইন ক্লাস নিতে অনুপ্রাণিত করে। তাই আপনারা যদি একটু 3 সেকেন্ড আমার জন্য সময় দেন, একটু লাইক, কমেন্ট, শেয়ার করে, তাহলে আমার জন্য আমি আরও উৎসাহিত হব, আপনাদের ক্লাস ইনশাল্লাহ আরও চালাতে সক্ষম হব। তাই আপনাদেরকে হাফ মিনিট সময় দিচ্ছি, একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা জয়েন করেছেন একজন মিনিমাম 3টা করে শেয়ার করবেন। প্লিজ আপনাদের জন্য হাফ মিনিট, একটা করে কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। হ্যাঁ, আপনাদের লাইক, কমেন্ট, শেয়ারের পরেই আমি ফিরে আসছি 403 ধারা আলোচনায়। প্রিয় শিক্ষার্থী, দেখুন দেখুন আজকে এই ধারাটি আপনারা আগে পড়েছেন, আজকে আমিও পড়াবো। প্রিয় শিক্ষার্থী, আশা করি নতুন কিছু পাবে। এই ধারা থেকেও কোশ্চেন হয়, এই একটা ধারা থেকে একটা কোশ্চেন 100%। এটা এপ্রিলের জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা বার বলেন, বিজিএস বলেন। তো আপনারা স্বাভাবিকভাবে সবাই এটাই জানেন, যে একবার বিচার হয়ে গেলে তার আর বিচার হয় না। হ্যাঁ, এটাই স্বাভাবিক কথা, একবার বিচার হয়ে গেলে আর বিচার হয় না। এই কথাটাই ডাবল জিওপার্ডি। তবে এই কথাটা আছে কার ভেতর? এখানে 403-এর 1-এ। কিন্তু আজকে শিখে রাখুন, এই নীতির আবার বিপরীত বা ব্যতিক্রম আছে। তাও কয়টি? 4টি। তাহলে ব্যতিক্রম মানে কি? আবার বিচার হয়, আবার বিচার হয়। তাহলে এইটা হচ্ছে একবার বিচার হলে তার আর বিচার হয় না। একবার বিচার হলে তার আর বিচার হয় না। এটা কয়টি ক্ষেত্র আছে? এখানে 2টি ম্যাটার আছে। কিন্তু এই নীতির বিপরীত মানে তাহলে কি? আবার বিচার হয়। এমন কয়টি ক্ষেত্র আছে? প্রিয় শিক্ষার্থী দেখে নেন, সাবসেকশন 2, 3, 4, 5 এই সবগুলোই বিপরীত। 2, 3, 4, 5। তাহলে আমরা এতদিন জানতাম একবার বিচার হলে আর বিচার হয় না, শুধু এই নীতির ওপরেই আমরা সবাই অটল, যে একবার বিচার হলে আর বিচার হয় না বলে আমরা চলে যাই এই ধারাটা এক কথায় পড়ে। কিন্তু না, কোশ্চেন যদি আসে এই সাইড নয়, কোশ্চেন আসবে এই ব্যতিক্রম থেকে। ব্যতিক্রমের একটা উদাহরণ দিয়ে বলবে এটার কি আবার বিচার করা যাবে? আপনি তো অ্যান্সার দিয়ে থয়ে আসবেন না, আর বিচার হবে না। কিন্তু এসে দেখবেন উত্তর হবে ব্যতিক্রমের মধ্যে থেকে, যে উত্তর হবে আবার বিচার হবে।
তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে আছেন, আমি তাদের বলছি, আপনারা এই যে একবার বিচার হলে আর বিচার হয় না, শুধু এই কথার মধ্যে থাকবেন না। এই জিনিসটা ভালো করে শিখে নিন। একবার বিচার হলে আবারও বিচার করা যায়, এটা কোথায় আছে? এটা 403-এর মধ্যেই ব্যতিক্রম কিছু ধারা আছে। হ্যাঁ, অনেকেই কমেন্টস করেছেন, অনেকেই নতুন জয়েন করেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলহাজ মিয়া লিখেছেন সাবজেক্ট ভাষা বেশ ভালো বোঝা যাচ্ছে। মোস্তাক আহমেদ লিখেছেন এক্সিলেন্ট প্রেজেন্টেশন। আলহাজ নাইস ক্লাস। হ্যাঁ, অনেকেই অনেক কমেন্টস করেছেন। প্রিয় শিক্ষার্থী, আপনাদের আজকে দেখাবো একবার বিচার হলে আর বিচার হয় না, এই কথা সত্য। এটা বলা আছে সাবসেকশন 1-এ। এখানে দুটি ক্ষেত্র আছে। একটা আছে দেখুন, উপযুক্ত আদালত কর্তৃক, উপযুক্ত আদালত কর্তৃক বিচার অন্তে দণ্ড অথবা খালাস দিলে। এই যে এই দুটো শব্দ খুবই ইম্পর্টেন্ট, দণ্ড, খালাস, আর একটা হচ্ছে উপযুক্ত আদালত। দেখেন 3টে ওয়ার্ড খুবই ইম্পর্টেন্ট। তাহলে যে সে আদালত বিচার করলেই হবে না, বিচার করতে হবে যে কোর্ট বিচারের জন্য উপযুক্ত সেই কোর্টকে। শুধু বিচার করলেই হবে না, বিচারে কি ফলাফল দিতে হবে? বিচারে হয় দণ্ড, না হয় খালাস দিতে হবে। তাহলে যদি কোনো উপযুক্ত আদালত বিচার করে দণ্ড কিংবা খালাস দেয়, এরপরে বলছে দেখেন, তাহলে পরবর্তীতে ওই বিষয়ে আর নতুন করে বিচার হবে না, আর নতুন করে বিচার হবে না। এই যে, তাহলে একবার বিচার হলে আর বিচার করা যায় না, এই থিমটা আছে সাবসেকশন 1-এর মধ্যে। তাহলে কন্ডিশনগুলো কি কি? বিচারটা হতে হবে উপযুক্ত আদালত কর্তৃক, আর বিচারে কি দিতে হবে? হয় দণ্ড, না হয় খালাস। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখান থেকে ছোট্ট একটু ব্রেন খাটান। বিচার আর একটু বুদ্ধি খাটান, যদি দণ্ড খালাস না দেয় তাহলে কি হবে? যেমন ধরেন ডিসচার্জ দিল কিংবা রিলিজ দিল। এই যে শিখে নেন আজকে, রিলিজ দণ্ডের মধ্যে পার্থক্য কি? দণ্ড খালাস দিলে আর বিচার করা যায় না, তবে রিলিজ কিংবা ডিসচার্জ দিলে আবার বিচার করা যেতে পারে। হ্যাঁ, বহুদিন পর ঝলক কুমার রায় নিশ্চয় ময়মনসিংহ থেকে কমেন্টস করেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সুজান মিয়া স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। জ্যোতি বিশ্বাস লতিকা, তিনিও কমেন্টস করেছেন স্যার সুন্দর। জি আল্লাহ সর্বশক্তিমান ওয়াচিং। জি নুসরাত জাহান ওয়াচিং, জ্যোতি বিশ্বাস। হ্যাঁ, তুর্জয়, অনেকেই নতুন জয়েন করেছেন। মোকারম আশা, তিনিও জয়েন করেছেন। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তাহলে কি বুঝলাম? তাহলে শুধু একবার বিচার হলেই হবে না, বিচারের কন্ডিশন আছে। উপযুক্ত আদালত কর্তৃক হতে হবে, দণ্ড কিংবা খালাস দিতে হবে। তাহলে ওই ঘটনা থেকে পরবর্তীতে আর কোনো ঘটনার বিচার করা যাবে না। তাহলে আমরা এটা ডাবল জিওপার্ডির একটা বিষয় দেখলাম। আর একটা এই ধারার মধ্যে আর একটা ঘটনা আছে। তাহলে সাবসেকশন 1-এর মধ্যে দুটো বিষয় আছে। 1 নাম্বার একটা পেলাম, আর একটা খ মেটার আছে। দেখেন মেটারটা কি? 1-এর মধ্যে আবার বলছে, যদি সিআরপিসির 236 কিংবা 237 ধারা মতে যেখানে একাধিক চার্জ গঠন করা যেত, একাধিক চার্জ গঠন করা যেত, সেখানে যদি কোনো একটি বিষয় বাদ পড়ে তাহলে পরবর্তী আর বিচার করা যাবে না। পরবর্তীতে
ওই বাদ পড়া বিষয় নিয়ে আর বিচার হবে না, আর বিচার হবে না। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমার কথা লেখার সাথে সাথে আপনাদের বইয়ের সাথে মিলিয়ে নেন। দেখেন 403 সাবসেকশনে 1-এ দুটা ম্যাটার আছে, একটা ক একটা খ। আমি ক খ নিজে দিলাম, এভাবে অবশ্য নাই, বোঝার স্বার্থে দুটা ম্যাটার আছে। দেখেন কি কি, একটা আছে উপযুক্ত আদালত বিচার করে দণ্ড খালাস দিলে ওই বিষয় নিয়ে আর বিচার হয় না। আর একটা এই কথা আছে, যদি কোনো বিচারে দেখা যায় এমন যে সিআরপিসি 237 কিংবা 36 দিয়ে একাধিক চার্জ গঠন করা যেত, কিন্তু আদালত ভুল করে একটি চার্জ গঠন করে বিচার শেষ করে ফেলেছে, আর কোনো একটা বিষয় বাদ পড়েছে, ভবিষ্যতে ওই বাদ পড়া বিষয় নিয়ে আর নতুন করে বিচার করা যাবে না। তাহলে সাবসেকশন 1-এর মধ্যে ডাবল জিওপার্ডি ফুটে উঠেছে দুটি ম্যাটার নিয়ে। দুটি ম্যাটার নিয়ে আপনারা একটু লক্ষ্য করুন কথা ঠিক আছে কিনা। প্রিয় শিক্ষার্থী, আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন না। ক্লাসটি যদি ভালো লেগে থাকে, যদি সত্যি আমার ক্লাস আপনারা ক্লিয়ারলি বুঝে থাকেন, আপনাদের উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন সাবসেকশন 1-এর ভিতরে এই দুটো ম্যাটার আছে কিনা। এবং আপনাদের বোঝার স্বার্থে আমি বলে দিচ্ছি, আপনারা এখানে এই 3টা উদাহরণ পড়বেন। 1-এর সাথে সাবসেকশন 1-এর সাথে এই ধারায় 3টা উদাহরণও আছে, আপনারা এই 3টা উদাহরণ এখনই পড়বেন। 3টা উদাহরণেই পেয়ে যাবেন। একটা ক নাম্বার উদাহরণ পড়েন, দেখেন ক নাম্বার উদাহরণ আছে, একবার বিচার করে পরে আবার বিচারের আওতায় বলছে না, এটা আর বিচার করা যাবে না। ক্লাসটি কেমন লাগছে এটা যদি আপনারা কমেন্টসে না জানান, তাহলে ক্লাস না কঠিন হয়ে যাবে। যদি বিশ্বাস আর সুন্দর তাজুল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার বইটি নিতে চাই। হ্যাঁ, আরও একটু দেরি হবে, বই নিতে দেরি হবে, তবে এখন 5টি সাবজেক্টের নোট পাবেন। আপনারা বর্তমানে এই 5টি নোট নিয়ে পড়া শুরু করুন। এই 5টি নোট পড়তে পড়তেই সিপিসিআর প্যারান কোড চলে আসবে, তখন ওই দুটো পড়বেন। প্রিয় শিক্ষার্থী, সময় বেশি নেয়, যতদূর শুনছি জুলাই আগস্টে আপনাদের প্রিলি পরীক্ষা হবে। যদি আগস্টের মধ্যে পরীক্ষা হয় তো হাতে সময় খুবই কম। আপাতত 5টি বই নিয়ে পড়া শুরু করুন। এক্ষেত্রে 01402500217 আমি যেভাবে পড়াচ্ছি এই স্টাইলেই আমার নোট রেডি করা আছে। এই যে সাবসেকশন 1-এর সাথে 3টা উদাহরণ যাবে, 3টা একসাথে দেওয়া আছে। এর মধ্যে 2টা ম্যাটার আছে, 2টা ভাঙ্গা আছে, এই 2টাকে সুন্দর করে ভাঙ্গা আছে। আমার বই পড়ার পর আশা করি আপনাদের আইন পড়া অনেক সহজ হয়ে যাবে। আপনারা জানেন আমার স্লোগানটাই হচ্ছে আইন সমান সমান পানি, বাণীতে হকলা একাডেমি। আইন সমান সমান পানি, বাণীতে হকলা একাডেমি। কেন? এই যে দেখুন, এতদিন অনেক শুনছেন যে একবার বিচার হলে আর বিচার হয় না, এই থিম নিয়েই বেড়ে বেড়াচ্ছেন। একদম বিপদ হয়ে যাবে। একবার বিচার হলে বিচার হয় না, কথা ঠিক, এটা শুধু সাবসেকশন 1। আর এর বিপরীত আছে, দেখেন 2, 3, 4, 5 4টা বিপরীত আছে। আপনার কোশ্চেন বেশি আসে বিপরীত, যেই ঘটনার আবার বিচার হবে কিনা উত্তর তো দিয়ে আসবেন, হবে না, কিন্তু আসার পরে শুনবেন হক স্যার লাইভ করে বলে দিচ্ছে না, এটা আবার বিচার হবে। প্রিয় শিক্ষার্থী, তাই সাধু সাবধান, পরীক্ষার আগেই পড়াটা ভালো করে পড়ে যান। তাহলে সাবসেকশন 1-এর সাথে কি কি উদাহরণ পড়বেন, উদাহরণটা আমি সুন্দর করে দেখেন আমার নোটে সেট করে দিয়েছি। আপনারা যদি সাবসেকশন 1-এর সাথে এই করে উদাহরণ পড়তে পারেন, তাহলে দেখবেন এখান থেকে একটা কোশ্চেন থাকবে এবং সেটা আপনার জন্য হয়ে যাবে। তাহলে ক বা এ, এই যে ঘ বা ডি, আর এই যে উমো বা ই, দেখেন এই 3টে উদাহরণ। 3টে উদাহরণের শেষে আছে আর বিচার করা যাবে না, আর নতুন করে বিচার করা যাবে না। দ্রুত উদাহরণ 3টা পড়ে আপনারা জানান। তাহলে 403 সাবসেকশন 1-এর উদাহরণ ক বলছে, চুরির দায়ে একজনের বিচার হলো, বিচারিক আদালত তাকে খালাস দিল। পরবর্তীতে আবার পাওয়া গেল সে চুরি নয় অপরাধজনক বিশ্বাস ভঙ্গ করেছে, তার কি আবার বিচার করা যাবে? বলছে না, এটার আর বিচার করা যাবে না। তাহলে ক উদাহরণ দিলে উত্তর দিতে হবে এটার আর বিচার হবে না। এবার ঘ উদাহরণ বা ডি নাম্বার উদাহরণে চলে যান, সেখানে আছে ক দায়রা আদালতে অভিযুক্ত হলো, তাকে কালপাবল হোমিসাইডের জন্য দণ্ডিত করা হলো। পরে ওই একই ঘটনা থেকে প্রতীয়মান হলো যে এটা কালপাবল হোমিসাইড ছিল না, এটা ছিল একটা মার্ডার বা খুন। বলছে এই খুনেরও আর নতুন বিচার করা যাবে না। ডি নাম্বার উদাহরণ দেখেন অনেকবার আছে। এরপরে আসেন উমো। উমো নাম্বারে বলছে খ ইচ্ছাকৃত আঘাত করার জন্য একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট তাকে অভিযুক্ত করলো এবং দণ্ডিত করলো।
এখানে বলেছে মামলাটি সংশ্লিষ্ট ধারা ৩ অনুচ্ছেদের যদি আওতাভুক্ত না হয় তাহলে ইচ্ছাকৃত মারাত্মক আঘাত করেছে, এই মারাত্মক আঘাতের জন্য আর বিচার করা যাবে না। দেখুন এখানে আছে। তাহলে 3টা উদাহরণে বিচার আর নতুন করে করা যায় না। এই 3টা হচ্ছে সাবসেকশন 1-এর সাথে রিলেটেড, কিন্তু এই ধারায় মোট উদাহরণ আছে 60টি। প্রিয় শিক্ষার্থীরা, 60টি উদাহরণ আছে। আজকে 60টা উদাহরণ মুখস্থ করে ফেলবেন, প্রিলি রিটেন পরীক্ষা দেবেন, 1 সেট কোশ্চেন সব জায়গায় পাবেন। তো আমি এটা গেল সাবসেকশন 1। এখন আসেন এর বিপরীত 4টা শিখে নেন কী আছে। তাহলে এখন আমি যে ফোল্ডারে চলে যাচ্ছি, যে বিষয়ে চলে যাচ্ছি, সেটা হবে কি? সেটা হবে বিচার আবার হবে। বিচার আবার হবে। তাহলে বিচার আবার হবে কি হবে? আসুন সাবসেকশন 2 কি বলছে, কখন বিচার আবার হবে। হ্যাঁ, সাবসেকশন 3-এ বলছে বিচার আবার হবে, সাবসেকশন 2-এ বলছে বিচার আবার হবে। কেমনি, কখন? দেখুন, সাবসেকশন 2-এ বলছে যেখানে 235 ধারা মতে একাধিক চার্জ করা যেত, একাধিক চার্জ গঠন করা যেত, কিন্তু কোনো একটি বাদ পড়েছে। এই যে বাদ পড়াটা নিয়ে পরে কি আবার বিচার করা যাবে? কোশ্চেন আসবে। তাহলে একটু লক্ষ্য করুন, যেখানে 236-37-এ একাধিক চার্জ গঠন করা যেত, 236-37-এ যেখানে একাধিক চার্জ গঠন করা যেত, এটা বাদ পড়লে আর নতুন করে করা যায় না। কিন্তু 235 ধারায় যেখানে একাধিক চার্জ গঠিত হয়, সেখানে যদি একটা চার্জের বিচার হয়, অন্যটা যদি বাদ পড়ে, ভবিষ্যতে বাদ পড়াটা নিয়ে আবারও বিচার করা যাবে। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা বেশি আসে, এটা গত বছরও বার প্রিলিতে আছে। এই 23 যারা অ্যাডভোকেট হলেন তারা এটা পাবেন, তাদের এই কোশ্চেন আছে। তাহলে এটা কেমন? একটা ঘটনায় 2টা চার্জ করা যেত, কোন ধারা মতে? সিআরপিসি 235 ধারা মতে। কিন্তু আদালত একটি চার্জ গঠন করে উনি বিচার করে শেষ করে দিয়েছেন, আর একটা তখনও দৃষ্টিগোচরে আসেনি, কিন্তু পরবর্তীতে কোনো এক উকিল সাহেবের বিষয়টা দৃষ্টিগোচরে আসায় তিনি আবার কোর্টের দৃষ্টিতে নিয়ে আসেন। যেখানে বিচার শেষ হয়ে গেছে, আবার কি এই ঘটনার বিচার হবে? হ্যাঁ, এই সাবসেকশন 2-এর যদি ঘটনা হয় তাহলে আবার বিচার করা যায়। দেখে নেন সাবসেকশন 2-এ এই কথা আছে কিনা। আর এর সাথে যদি পারেন তাহলে এখনই বইয়ের সাথে মিলিয়ে উদাহরণ খ নাম্বারটা দেখে নিন। উদাহরণ খ খুবই ইফেক্টিভ একটা উদাহরণ, খুবই ইম্পর্টেন্ট। এইবারই বার প্রিলিতে আসছিল। দেখেন কি উদাহরণ খটা কি। খটা হচ্ছে খুনের জন্য কয়ের বিচার হলো, ককে খালাসও দেওয়া হলো। তার বিরুদ্ধে দস্যুতার কোনো অভিযোগ তখন ছিল না, তবে পরবর্তী ঘটনাতে প্রতীয়মান হয় খুনের সময় ক দস্যুতা করেছিল। এই খালাসপ্রাপ্ত আসামির বিরুদ্ধে এই দস্যুতার দায়ে কি আবার বিচার করা যাবে? প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করুন। দেখেন এখানে বলছে উপযুক্ত আদালত বিচার করে হয় দণ্ড না হয় খালাস দিলে আর বিচার করা যায় না। কিন্তু উদাহরণ খ দেখেন, খালাস দেওয়ার পরেও আবার বিচার করা যাচ্ছে। কেন যাচ্ছে একটু লক্ষ্য করুন। তাহলে এই যে যদি এইভাবে পড়া না থাকে আর উদাহরণটা আসে, আর আপনি কি দিয়ে আসবেন যে এটা ছোটোবেলা থেকে শুনেছি, একবার বিচার হলে আর বিচার হয় না, আর বিচার হবে না, ম্যারেজে চলে আসে বলবেন আর এই কোশ্চেন সহজ। কিন্তু যখন রেজাল্ট হবে তারপরে রোলটা আর খুঁজে পাবেন না। তাহলে সাবসেকশন 2 উদাহরণ খ যদি আসে, উত্তর দিতে হবে বিচার আবার হবে, বিচার আবার হবে। দেখে নেন ঠিক আছে কিনা। উদাহরণ খ বা বি একটু দেখে নেন, বিচার আবার হবে কিসের? ওই দস্যুতার। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দস্যুতার বিচার নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, 403 ধারায় ডাবল জিওপার্ডি নিয়ে আলোচনা করছি। আপনারা আমার ক্লাসটি ক্লিয়ারলি সহজ করে বুঝতে পারছেন কিনা, আপনাদের উপকার হচ্ছে কিনা, একটু আপনাদের জন্য সুযোগ দিচ্ছি, মাত্র হাফ সেকেন্ড একটু কমেন্টস করে জানাবেন। আর আপনাদের জ্ঞাতার্থে এই ফাঁকে আমি আরেকটি বিষয় জানাই। আমরা হকলা একাডেমি আসছে শুক্রবার বা 19 এপ্রিল আমরা 18 BGS প্রিলি ব্যাচ উদ্বোধন করতে যাচ্ছি।
আপনাদের যদি কোনো প্রিয় ভাই বোন বন্ধুবান্ধব থাকে বা নিজেরা কেউ থাকেন যে বিজিএস প্রিপারেশন নেবেন, তাহলে আমাদের এই শুক্রবারে আগেই আপনারা সংযুক্ত হতে পারেন। এক্ষেত্রে বিজিএসে ভর্তি হতে আপনারা 01622241004 এই নাম্বারে যোগাযোগ করবেন। আর যদি আপনারা আর একটি খবর, আমাদের বার প্রিলি এবং রিটেন দুটো নতুন ব্যাচ উদ্বোধন হচ্ছে। আপনারা দেখছেন গত ঈদ এবং পয়লা বৈশাখ উপলক্ষে আমরা এই ব্যাচ দুটি উদ্বোধন উপলক্ষে কিছু ছাড় দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের ছাড় যাদের দিয়েছিলাম সে উদ্দেশ্য আমাদের সফল। এখনও ব্যাচ দুটোতে ভর্তি চলছে। যদি আপনারা নিজে কিংবা বন্ধুবান্ধব কেউ থাকে, মনে করেন যে হক স্যারের ক্লাসে সম্পৃক্ত হবেন, হক ল একাডেমির ছায়াতলে থাকবেন, আসছে বার প্রিলি লিখিত পরীক্ষা দেবেন, অ্যাডভোকেট হবেন কিংবা 18 বিজিএস দেবেন, ভবিষ্যতে সহকারী জাজ হবেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই 01622241004 এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে নেবেন। প্রিয় শিক্ষার্থী, আসছে শুক্রবার তথা 19 এপ্রিল তারিখেই আমাদের বার বিজিএসের 3টি ব্যাচ একসাথে উদ্বোধন হচ্ছে। বিজিএসের প্রিলি, বারের প্রিলি এবং রিটেন। হ্যাঁ, যারা এতক্ষণ আমার লাইভ দেখছিলেন, যারা ক্লাসের সাথে ছিলেন, দেখে কি কমেন্টস করেছেন। প্রমিলা রানী রেখেছেন বরগুনা থেকে, সুন্দর ক্লাস স্যার, থ্যাংক ইউ। মামুন মিয়া, জি মামুন মিয়া ক্লিয়ার। আচ্ছা, কুলসুম লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো লাগছে ক্লাস। তাজুল ইসলাম, নোট কত? প্রিয় শিক্ষার্থী, 5টি বিষয়ের নোট আমাদের মূল্য 1000, কুরিয়ারে নিলে 1100 পড়ে। রফিকুল ইসলাম, খুব সুন্দর স্যার। আচ্ছা স্যার কেমন আছেন, অনেক দিন পরে দেখা হলো। জি রফিকুল ইসলাম, থ্যাংক ইউ। ঝলক কুমার রায়, সরি স্যার আমি অসুস্থ ছিলাম। তাজুল ইসলাম, আপনার বইটি নিতে চাই। হ্যাঁ, যারা বই নিতে চাবেন এই নাম্বারে যোগাযোগ করবেন। যারা ভর্তি হতে চান তারা 01622241004 নাম্বারে যোগাযোগ করবেন। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে জিনিসটি দেখলাম সেটা কি, ডাবল জিওপার্ডি মানে নতুন করে বিচার করা যায় না, কথা সত্য। তবে তার বিপরীত সাবসেকশন 2 দেখলাম না, আবার বিচার হয়। এর মানেই হচ্ছে আইনের ফাঁকফোকর। তাহলে 2-এর সাথে সাবসেকশন 2-এর সাথে উদাহরণ খ পড়ে চলে যাবে, দেখবেন প্রিলিতে চলে আসছে। রিটেনে এগুলো ফ্যাক্ট দেয়, উত্তর দিতে হবে, আবার বিচার হবে। এবার আসুন সাবসেকশন 3। সাবসেকশন 3-এও বিপরীতের মধ্যে পড়ে, আবার বিচার হবে। কেন, কখন? দেখুন আমার নোটে এগুলো ভাগ ভাগ করে ভেঙে দিয়ে এর প্রতিটার সাথে উদাহরণ সেট করে দেওয়া। 403 ধারায় যান, সেখানে দেখুন সাবসেকশন 3-এ বলছে, যে অপরাধের জন্য খালাস কিংবা দণ্ড দেওয়া হয়েছে তার ফলাফল যদি ভিন্ন কোনো অপরাধ সৃষ্টি করে তাহলে আবারও বিচার করা যাবে। তাহলে ফলাফল ভিন্ন হলে আবার বিচার করা যায়। তাহলে ফলাফল ভিন্ন হলে আবার বিচার করা যায়। ফলাফল বা পরিণতি ভিন্ন হলে কি করবেন? এটাও আবার বিচার করা যায়। এটার সাথে উদাহরণ গ পড়ুন, উদাহরণ সি বা গ। দেখেন এটা কেমন, ধরেন এ বি কে আঘাত করেছে, আঘাতের দরুন বিচারও হয়ে গেল, পেনাল কোডের 323 ধারা অনুযায়ী বিচারও হয়ে গেল। কিংবা 24-25 একটা ধারার আঘাত হয়েছে, বিচার হয়ে গেছে, আসামি মারা যায়নি, বিচার হয়ে শেষ হয়ে গেল। কিন্তু এরপরে আবার পরিণতি ঘটলো যে আসামির ওই আঘাত থেকে শেষ পরিণতি হলো ভিকটিম মারা গেল। কি হবে দেখুন একটু ভালো করে। 403-এর সাবসেকশন 3 গুরুতর আঘাতের জন্য, তাহলে ধরেন 426 ধারায় ধরেন, 326 ধারায় একজন ব্যক্তির হাত পা ভেঙে দেওয়া হয়েছে, মারাত্মক আঘাত করার কারণে তার বিচার হলো, পা কেটে নিয়েছে, এ কারণে 326 ধারায় তার বিচার হলো। পরবর্তীতে দেখা গেল ভিকটিম মারা গেল, কি হবে? গুরুতর আঘাতের কারণে বিচার হওয়া সত্ত্বেও আবার ভিকটিম মারা গেলে এবার কালপাবল হোমিসাইডের আবার নতুন করে বিচার করা যাবে। এই কথাটাই বলছে উদাহরণ সিতে। দেখুন এই উদাহরণ অনেকবার আছে। তাহলে আমরা শুনেছিলাম, আমাদের স্যারেরা বলেছিলেন, অনেক জুরিস্টরা বলেছিলেন
403 ধারা মানে একবার একটা ঘটনার বিচার হয়ে গেলে তার আর বিচার করা যায় না, এই বলে বইটা ভাঁজ দিয়ে রাখলেন, আমরা ওইটুক থিম নিয়ে চলে গেছি। কিন্তু শুধু ওইটুক থিম নিয়ে গেলে কপাল পুড়ে যাবে। প্রতিটা ধারার উদাহরণ সহ রন্ধে রন্ধে পড়ে রাখতে হবে। তাহলে এখানে কিছু উদাহরণ আছে বিচার হয় না, পুনরায় বিচার হয় না, সে উদাহরণ আছে। আবার কিছু উদাহরণ আছে পুনরায় বিচার হয়। তাহলে কখন কোনটা প্রিলিতে তুলে দেবে কিংবা রিটেনে তুলে দিয়ে উত্তর চাবে বলা মুশকিল। তাই প্রিয় শিক্ষার্থী, আমি একসাথে বিচার হয় না সেটাও যেমন শিখালাম, একই সাথে আবার ব্যতিক্রম কিছু আবার বিচার হয় সেটাও শেখাচ্ছি। তাই ক্লাসটি কেমন লাগছে, আপনাদের উপকার হচ্ছে কিনা, নাকি রাত জেগে এই লাইভ দেখাটা আপনাদের ক্ষতি, একটু কমেন্টসে জানালে চিরকৃতজ্ঞ থাকতাম। প্রিয় শিক্ষার্থী,